বাই ডাইভারজেন্স। ডাইভারজেন্স মানে আই ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটা বলছি না, এটা সবাই জানে, এটা ম্যাথামেটিক্স। ফিজিক্সটা কি, মিনিংটা কি, এনিওয়ান? এক ডাইভারজেন্স ডেল ডট, আরেকটা হচ্ছে কার্ল। কার্ল মানে ডেল ক্রস, এটা হচ্ছে কার্ল, ডেল ক্রস এনি ভেক্টর এ। আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই তিনটে জিনিস তোমাকে খুব ক্লিয়ারলি তোমার আইডিয়া থাকতে হবে। ইউ শুড হ্যাভ এ ভেরি ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট থ্রি থিংস। ওয়ান ইজ ডাইভারজেন্স, ওয়ান ইজ কার্ল, অ্যান্ড ওয়ান ইজ গ্রেডিয়েন্ট। হোয়াট ইজ ডাইভারজেন্স? ডাইভারজেন্স যখন কোনো ভেক্টরের উপর অপারেট করছি তখন কি হয়, অ্যাকচুয়ালি ভেক্টরের দু ধরনের অপারেশন হয়। একটা তোমার হচ্ছে গিয়ে মানে ডেল ডট করতে পারো অথবা ডেল ক্রস করতে পারো, এগুলো উনি পড়াবেন সব। তো দেখো, ডাইভারজেন্স পজিটিভ তখনই হয় যখন ডাইভারজেন্স পজিটিভ তখনই হয় যখন কোনো কিছু ফ্লাক্স কোনো একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। যখন যাচ্ছে তখন সেটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। আর যদি কোনো পয়েন্টে কোনো ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স হতে পারে, ম্যাগনেটিক ফ্লাক্স হতে, ফ্লাক্স মানে কি, ফ্লাক্স মানে লাইনস অফ ফোর্স, মানে ফোর্সের ডাইরেকশনটাই ফ্লাক্স। ফ্লাক্স আর ফোর্সের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ফ্লাক্সটা ইউজ করেছে কে, গস, আর ফোর্সটা ইউজ করেছে কে, কুলাম্ব। দুটো ইকুয়েশনই সেম। তুমি কতগুলো জিনিস তোমাকে মানে মানে প্রি রিকুইজিট, মানে কতগুলো জিনিস তোমাকে বলে রাখছি, সেগুলো একদম ফিক্সড করে নাও, মাইন্ডে ফিক্সড করে নাও। ইলেকট্রোস্ট্যাটিক্সের দুটো ল, একটা কুলম্বস ল, আরেকটা হচ্ছে গাউস ল। ম্যাগনেটোস্ট্যাটিক্সে দুটো ল, একটা বায়োসাভার্ট ল, একটা অ্যাম্পিয়ার ল। তোমার যদি স্ট্রাকচারটা ক্লিয়ার না হয় না কোনো সাবজেক্টের, যে কি পড়ছি, তাহলে তোমার গন্ডগোল লাগবে। ইলেকট্রিক ফিল্ডের দুটো ল, একটা হচ্ছে কুলম্বস ল, আর একটা হচ্ছে গাউস ল। ম্যাগনেটিক ফিল্ডের দুটো ল, একটা হচ্ছে বায়োসাভার্ট ল বা ল্যাপ্লাসের ল, আর একটা হচ্ছে অ্যাম্পিয়ারের ল। এবার কেউ কোশ্চেন করতে পারে, কোশ্চেন মে কামস ইন আওয়ার মাইন্ড দ্যাট কুলম্বস ল আর গাউস ল এর ডিফারেন্সটা কি, where we will apply Coulomb's law, where we will apply Gauss law. দুটো লই কিন্তু সেম। কুলম্বস ল থেকেও গাউস লয়ে যাওয়া যায়, গাউস ল থেকে কুলম্বস লয়ে আসা যায়। গাউস কি বলেছে, ফ্লাক্স। গাউসের স্টেটমেন্ট গুলো রিলেটেড টু ফ্লাক্স, আর কুলম্বের স্টেটমেন্ট গুলো রিলেটেড টু ফোর্স। ফ্লাক্স আর ফোর্স সেম জিনিস। ধরো এই একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ, এই একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ। তাই এখানে তুমি একটা ইউনিট পজিটিভ চার্জ রেখেছো, তাহলে এটা কি করবে, একে ফোর্স অ্যাপ্লাই করবে, রিপালসিভ ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে এটা ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আমরা জানি। সো ফোর্সের একটা ডাইরেকশন থাকবে। তো এই যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা ফোর্স। আর ম্যাগনিটিউডটা কিভাবে বেরোবে, ম্যাগনিটিউডটা ফর্মুলা Q1 Q2 বাই 4 পাই এপসিলন 0 ইনটু r স্কয়ার কুলম্বস ল। এই যে ডাইরেকশনটা, যে ডাইরেকশনে ফোর্সটা লাগছে আর কি, এইটাই ফ্লাক্স। শুধু কুলম্ব বলেছে ফোর্স আর গাউস বলেছে ফ্লাক্স, একদম সেম জিনিস। তাহলে কোশ্চেন আসতে পারে, তাহলে কুলম্বস ল গাউস ল দুটো কেন সিলেবাসের মধ্যে আছে, একটা থাকলেই তো হতো। হতো না। কিছু কিছু কেস আছে যেগুলো কুলম্বস ল দিয়ে তুমি সলিউশন করতে পারবে না। ফর এক্সাম্পল যদি একটা পয়েন্ট চার্জ থাকে, যদি একটা পয়েন্ট চার্জ থাকে, তাহলে তুমি ধরো এটা প্লাস কিউ আছে, তুমি এই পি পয়েন্টে ফোর্স বার করতে চাইছো, তাহলে কি নিয়ম, পি পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখবো মনে মনে। এবার দেখবো এটাকে কতটা ফোর্সে রিপেল করছে। ফর্মুলা কি, কিউ ইন্টু 1 বাই 4 পাই আর স্কোয়ার, 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার। এই আরটা কি, আরটা হচ্ছে ডিস্টেন্স। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? Yes, sir. আবার কে জয়েন করতে চাইছে? এবার যদি তোমাকে এই কোশ্চেনটাই করে, যদি একটা এরকম লাইন চার্জ দেয়, চার্জ কত ধরনের হয়, 4 ধরনের হয়। এগুলো একদম বেসিক কনসেপ্ট। পয়েন্ট চার্জ মানে একটা সিঙ্গেল চার্জ আছে, লাইন চার্জ, লাইন চার্জ মানে কি এরকম আছে। এগুলো আমার আগের নোটে আছে, আমি ওই জন্য পাঠাইনি স্যার পড়াবেন বলে।
এটা হচ্ছে সারফেস চার্জ, এই সারফেসে চার্জ আছে, আর এটা হচ্ছে ভলিউম চার্জ। পুরো একটা ভলিউম মনে করো, এটা ফুটবল, তো পুরো চার্জ আছে। তাহলে তোমাকে যদি বলে এই সারফেসের জন্য চার্জ বার করতে, তুমি কি করে বার করবে? কুলম্বস ল অ্যাপ্লাই করে সম্ভব না বার করা, কারণ এই একটা সারফেস আছে, এই একটা সারফেস আছে, এখানে প্রতিটা জায়গায় চার্জ আছে। তাহলে এই পয়েন্টে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক ফ্লাক্স বার করতে দিয়েছে। তুমি যদি কুলম্বস ল স্টাইল অ্যাপ্লাই করো, এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ মনে মনে কনসিডার করো, তাহলে এই চার্জটা কি করবে? রিপেল করবে। এই চার্জটাও রিপেল করবে, এই চার্জটা রিপেল করবে, সবাই তো রিপেল করবে। তাহলে তার রেজাল্টেন্ট আমি কি করে বার করব? তার রেজাল্টেন্ট ফোর্স বার করা অসম্ভব কঠিন হয়ে যাবে। ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন করে বেরোতে পারবে না তুমি। ইন দ্যাট কেস উই শুড অ্যাপ্লাই গাউস ল। গসের লটা সেখানেই অ্যাপ্লাই করা হয় যেখানে অনেক চার্জ থাকে। তো অনেক চার্জ থাকার পরে যদি কখনো জিজ্ঞেস করা হয় একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, সেখানে কখনো কুলম্বস ল দিয়ে করা যায় না। সেই জন্য সিলেবাসে আছে যে কোনো একটা ল থাকলেই হতো। গাউস লই বলো, কুলম্বস লই বলো, আমরা কি করি? আমরা ফোর্সের মান ক্যালকুলেট করি এবং এ করি, মানে ইলেকট্রিক ফিল্ডটা বার করি। কিন্তু যদি পয়েন্ট চার্জ হয় তাহলে তুমি অ্যাপ্লাই করবে গাউস কুলম্বস ল। আর যদি লাইন চার্জ হয়, সারফেস চার্জ হয়, ভলিউম চার্জ হয়, তাহলে কখনো কুলম্বস ল অ্যাপ্লাই করবে না, অলওয়েজ অ্যাপ্লাই গাউস ল। এটুকু ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি ওখানে দুটো ল আছে, ম্যাগনেটোস্ট্যাটিক্সে দুটো ল আছে। একটা হচ্ছে গিয়ে কি বায়োসাভার্ট ল, একটা হচ্ছে অ্যাম্পিয়ারের, এই সরি বায়োসাভার্ট মানে ল্যাপ্লাসের ল, আর একটা হচ্ছে অ্যাম্পিয়ারের ল। এই দুটো ল আছে। আচ্ছা, এবার বলি স্যার ডাইভারজেন্স। অনেকে জয়েন করার চেষ্টা করছে, একটু অ্যাকসেপ্ট করে দিন। আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার বলি ডাইভারজেন্স। তুমি কথাটা মানে বোঝো, ডাইভারজেন্স কথাটার মানে কি? আমরা বলি না যে পড়াশোনায় মন বসছে না, মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, এই মনে হচ্ছে টিভি দেখি, এই মনে হচ্ছে ঘুরে আসি, তাহলে কি ডাইভার্ট হয়ে যাচ্ছে। তাহলে কোনো একটা পয়েন্ট থেকে যদি ডাইভার্ট হয়ে যায়, তাহলে ডাইভারজেন্স ইজ অলওয়েজ পজিটিভ। আর যদি পড়ার দিকে মনটা আসে, মানে ধরো একটা পয়েন্টের দিকে কেন্দ্র হচ্ছে, মানে সেই সেন্টারের দিকে সবগুলো আসছে, তাহলে ডাইভারজেন্সটা কি? নেগেটিভ। আর কখন ডাইভারজেন্স জিরো হবে? ডাইভারজেন্স কখন জিরো হবে? যখন ধরো এই লাইনস অফ ফোর্স আছে, এই লাইনস অফ ফোর্স আছে, যে পরিমাণ ইনকামিং কারেন্ট, যে পরিমাণ ফ্লাক্স ঢুকছে, ইলেকট্রিক ফ্লাক্স হতে পারে, ম্যাগনেটিক ফ্লাক্স হতে পারে, ফ্লাক্স মানি ফোর্স, যে পরিমাণ ফ্লাক্স ঢুকছে সেই পরিমাণই ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, তাহলে ডাইভারজেন্স কত হবে? তাহলে ডাইভারজেন্স ওই ভেক্টরটা কত হবে? অলওয়েজ জিরো হবে। ডাইভারজেন্স জিরো হবে। বলো এইটুকু কি সবাই বুঝতে পেরেছে? কোনো কনফিউশন আছে এর মধ্যে? কখন ডাইভারজেন্স পজিটিভ, কখন ডাইভারজেন্স নেগেটিভ, আর কখন ডাইভারজেন্স জিরো? এটুকু কি সবাই বুঝতে পেরেছে? স্যার এটা আবার একবার বলুন তো। আমি বলছি ডাইভারজেন্স অফ এ ভেক্টর। ভেক্টর মানে কি হতে পারে? ইলেকট্রিক ফিল্ড হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। ডাইভারজেন্স কখন জিরো হয়, ডাইভারজেন্স কখন পজিটিভ হয়, ডাইভারজেন্স কখন নেগেটিভ হয়, এই তিনটে কোশ্চেন। ফিজিক্যাল সিগনিফিকেন্স, ম্যাথামেটিক্সে আমি যাচ্ছি না। এটা কি অ্যাকচুয়ালি ইএম থিওরি পড়তে অনেকের বিরক্ত লাগে এই কারণে, এই এত ইকুয়েশন থেকে ভাল লাগে না। অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা কি জানো তো? একটা ল্যাঙ্গুয়েজ। তোমাকে যদি এখন আমি কোনো মানে কোনো একটা ভাষা দিই, মানে ধরো ইটালিতে একটা লেখা ভাষা, তোমার ভালো লাগবে? ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ তুমি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো না। ইএম থিওরি যে প্রচুর ডাইভারজেন্স, কার্ল, এই সমস্ত ইকুয়েশনগুলো পাওয়া যায়, এগুলো একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা যে বুঝতে পারে সেই কিন্তু একমাত্র ইএম থিওরি বুঝতে পারে। অ্যানালগেরও একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা ওনাকে ধরতে পারে না। অ্যানালগে কি হয়? সমানে সার্কিট একের পর এক পড়িয়ে যাচ্ছেন, কিন্তু কেন কি কি ব্যাপার বোঝা যাচ্ছে না। একটা সার্কিটের পর একটা সার্কিট, একটা ট্রানজিস্টারের পর একটা সার্কিট, ওর একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা ধরতে পারলে কিন্তু খুব ইজি। এখানেও তাই। ধরো ডাইভারজেন্স আমরা তিন রকমের পাই, একটা পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স আর জিরো ডাইভারজেন্স। পজিটিভ ডাইভারজেন্স মানে ফ্লাক্স গুলো বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ ডাইভারজেন্স মানে ফ্লাক্স গুলো আসছে কোনো একটা পয়েন্টের দিকে, আর জিরো ডাইভারজেন্স মানে কি? যে পরিমাণ ইনকামিং সেই পরিমাণ আউটগোয়িং, যে পরিমাণ ইনকামিং ফ্লাক্স দ্যাট ইজ ইকুয়াল টু আউটগোয়িং ফ্লাক্স। বলো বুঝতে পারলে না পারলে না?
স্যার হ্যাঁ, স্যার যদি কোনো এই ডাইরেকশনের মধ্যে ডিপেন্ডই না করে, মানে যদি এক্স ওয়াই এদের মধ্যে যদি ডিপেন্ডই না করে, তাও তো স্যার জিরোই আসবে। ডিপেন্ড না করা মানে ঠিক এটা বুঝতে পারলাম না। মানে স্যার যেরকম আমরা এটা ডিফারেন্সিয়েশন না বেসিক্যালি, তো যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাও তো জিরো আসবে। দেখো, এটা একটা অপারেটর, ডেল একটা অপারেটর, তার মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ আছে। এবার দেখো, জিরো সব সময় আসবে না। ধরো কেন আসবে না, ধরো ইলেকট্রিক ফিল্ড, ফর এক্সাম্পল ধরো ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডে যদি ডাইভারজেন্স নেই তাহলে কি উত্তর আসবে? ইলেকট্রিক ফিল্ড কখন তৈরি হয়? যদি একটা চার্জ অ্যাট রেস্টে থাকে, এই একটা চার্জ আছে অ্যাট রেস্টে, প্লাস কি, তাহলে চার্জ যদি রেস্টে থাকে তাহলে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তাহলে লাইন্স অফ ফোর্স গুলো কিভাবে হবে? তাহলে লাইন্স অফ ফোর্স গুলো কিভাবে হবে বলো? তাহলে লাইন্স অফ ফোর্স গুলো কিভাবে হবে? প্লাস কিউ থেকে অলওয়েজ বেরিয়ে যাবে। আমি ম্যাথামেটিক্সটা করছি না, আমি শুধু ফিজিক্যাল সিগনিফিকেন্স বলছি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স অলওয়েজ পজিটিভ। যদি চার্জটা নেগেটিভ হয়, যদি চার্জটা নেগেটিভ হয় তাহলে কি হবে? যদি চার্জটা নেগেটিভ মাইনাস কিউ হয় তাহলে কি হবে? ফ্লাক্সের ডাইরেকশন এদিকে হবে, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স। তুমি যদি এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখো তাহলে কি হবে? অ্যাট্রাক্ট করবে, তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে ডাইভারজেন্স কি হবে? নেগেটিভ হবে। বলো, এটুকু বুঝতে পেরেছো কি বুঝতে পারো না? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে এটা একটা ম্যাগনেট। আমরা জানি কি, লাইন্স অফ ফোর্স অলওয়েজ স্টার্টস ফ্রম এন অ্যান্ড এন্ডস উইথ এস। তাহলে এন থেকে শুরু হবে, এসে গিয়ে শেষ হবে, এন থেকে শুরু হবে, এসে গিয়ে শেষ হবে। তাহলে তুমি যদি কোনো একটা পয়েন্টে মেজার করো, দেখো যে পরিমাণ ফ্লাক্স ইনকামিং সেই পরিমাণই ফ্লাক্স আউটগোয়িং। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স ডাইভারজেন্স, ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যাই বলো, তার ডাইভারজেন্স কত হবে? স্যার এই জায়গাটা জিরো বুঝলাম না, হবে, আরেকবার একটু বুঝিয়ে দেবেন? জিরো হবে স্যার। অলওয়েজ জিরো হবে। এক মিনিট দাঁড়াও। তাহলে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের ডাইভারজেন্স অলওয়েজ জিরো হবে। তাহলে ডাইভারজেন্স অফ বি ইজ অলওয়েজ জিরো। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স কি জিরো হবে? হয় পজিটিভ হবে, নয় নেগেটিভ হবে। কত হবে? অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্টটা কত হবে? দেখো অ্যামাউন্টটা স্যার হবে এটা জিরো হলো কি করে আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, আরেকটা বলছি। তুমি আমাকে বলো, এন পোল আর এস পোল আছে একটা ম্যাগনেটের, কি আছে? এন পোল আছে আর এস পোল আছে, এটা আছে কি নেই বলো? ইয়েস অর নো? হ্যাঁ আছে স্যার। এন পোল থেকে ফ্লাক্স গুলো বেরিয়ে কোন দিকে যায়? এস পোলের দিকে যায়। ফ্লাক্স মানে কি? ফোর্সের ডাইরেকশন, মানে ওখানে যদি একটা ইউনিট পজিটিভ পোল রাখো তাহলে ওই দিকে ফোর্সটা অ্যাপ্লাই করবে। তাহলে এন পোল থেকে ফ্লাক্স গুলো বেরিয়ে কোথায় চলে যাচ্ছে? এস পোলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে তুমি হ্যাঁ আমাকে স্যার। বলো, যদি একটা এন পোল রাখি, একটা এন পোল যদি একটা এন পোল আর একটা এস পোল রাখি, তাহলে ফ্লাক্স গুলো বেরিয়ে দিকে যাচ্ছে। তাহলে তুমি যদি একটা ইউনিট এরিয়া কনসিডার করো, এই এরিয়াটা, তাহলে যে পরিমাণ ফ্লাক্স ঢুকছে সেই পরিমাণই ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে। এটা শিওর তো? ইনকামিং ইকুয়াল টু আউটগোয়িং। তার মানে কি হবে? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স ডাইভারজেন্স কত হবে? অলওয়েজ জিরো হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স অলওয়েজ জিরো, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স জিরো নয়, কারণ হয় ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে নয় ফ্লাক্স ঢুকছে। এবার তুমি আমাকে বলো, ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্সের মানটা কত? জিরো নয় তো বুঝেছি, অ্যামাউন্টটা কত? দেখো অ্যামাউন্টটা কত হচ্ছে, ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বুঝলাম? নট ইকুয়াল টু জিরো।
তাহলে কত হবে? সেটা হচ্ছে রো বাই এপসাইলন জিরো, মানে চার্জ ডেনসিটি বাই পারমিটিভিটি। এটাই গাউসেস ল, ডেল ডট ই ইকুয়াল টু রো বাই এপসাইলন জিরো, এটাই তো গাউস বলেছে। এবার তুমি আমাকে বলো এরকম কেন হচ্ছে বলো তো। দেখো, ম্যাগনেটিক ফিল্ড হলে এন পোল থাকলে এস পোল থাকতেই হবে। কে বলে গেছে? আমি বলছি না, বলে গেছে ওয়েবার, ওরস্টেডের এক্সপেরিমেন্ট বলে গেছে যে কখনো সিঙ্গেল এন পোল কখনো সিঙ্গেল এস পোল এক্সিস্টই করে না, তাও করতে পারে না। বুঝেছো কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না তাহলে কি স্যার, হবে? বুঝলাম না। এন পোল থেকে ফ্লাক্স গুলো বেরিয়ে গিয়ে, এন পোল থেকে ফ্লাক্স গুলো বেরিয়ে গিয়ে, স্যার আমি বুঝলাম না, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বুঝলাম না, লাস্টে আপনি কি বললেন ওটা বুঝলাম না। আমি বললাম এন পোল সিঙ্গেল মনোপোল এক্সিস্ট করে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, মানে শুধু এন পোল বা এস পোল এক্সিস্ট করে? না বলো। না স্যার, না না স্যার। কে বলছে? আমি বলেছি? আমি বলিনি, বলেছে কে? ওয়েবার, ওরস্টেড, এইসব সায়েন্টিস্টরা বলে গেছে। তারা প্রমাণ করে দিয়েছে যে কখনো সিঙ্গেল এন পোল বা সিঙ্গেল এস পোল এক্সিস্ট করে না। তাহলে এন পোল থেকে ফ্লাক্স বেরিয়ে কোথায় যাবে? এস পোলে যেতে বাধ্য। তাহলেই কি ইনকামিং ফ্লাক্স ইকুয়াল টু আউটগোয়িং ফ্লাক্স হবে। তাহলে কি হবে? ডাইভারজেন্সটা জিরো হয়ে যাবে। তাহলে ডেল ডট বি ইকুয়াল টু জিরো। এই যে ল্যাঙ্গুয়েজটা, এই যে ল্যাঙ্গুয়েজটা ডেল ডট বি ইকুয়াল টু জিরো, আমরা কি জানি? তোমাদের স্যার পড়াবেন বা প্রমাণও করবেন, ডেল ডট বি ইকুয়াল টু জিরো। তাহলে এটা, এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ডেল ডট বি ইকুয়াল টু জিরো, এই কথাটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি দাঁড়ালো? এই ল্যাঙ্গুয়েজটার মানে কি? এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার মানে কি দাঁড়ালো বলো? মানে এটাই দাঁড়ালো সিঙ্গেল পোল বা মনোপোল ডাজ নট এক্সিস্ট। কখনো মনোপোল এক্সিস্ট করতে পারে না। যদি পারত, যদি মনোপোল এক্সিস্ট করতো, হ্যাড ইট বিন এক্সিস্ট, দেন কি হতো? ধরো একটা সিঙ্গেল মনোপোল এক্সিস্ট করছে, ধরে নাও, তাহলে ধরো একটা সিঙ্গেল এনপোল এক্সিস্ট করছে, মানে ও এবার ভুল বলেছে, তাহলে ফ্লাক্স গুলো কি হতো? এরকম চলে যেত। স্যার তাহলে ওটা ইলেকট্রিক ফিল্ডের মতন হয়ে যেত। তাহলে ডাইভারজেন্স কি জিরো হতো? ডাইভারজেন্স জিরো হতো না। পজিটিভ হতো, পজিটিভ ডাইভারজেন্স। পজিটিভ হতো, কিংবা যদি ওটা এস পোল হতো তাহলে নেগেটিভ হতো, জিরো হতো না। তাহলে এই দেখো ল্যাঙ্গুয়েজটা তুমি বুঝতে পারলে? ল্যাঙ্গুয়েজটা কি? এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে না পারলে অসুবিধা আছে। এরকম পৃথিবীতে কোনো বইতে লেখা নেই যে প্লাস কিউ চার্জ থাকলে, এরকম পৃথিবীতে কোনো বইতে লেখা নেই। দাঁড়া এক মিনিট দাঁড়া। হ্যাঁ, এরকম পৃথিবীতে কোনো বইতে লেখা নেই যে প্লাস কিউ চার্জ থাকলে তার পাশে একটা মাইনাস কিউ চার্জ থাকতেই হবে। যদি এরকম লেখা থাকতো কোনো বইতে, তাহলে আমি বলতাম প্লাস কিউ থেকে ফ্লাক্স গুলো বেরিয়ে মাইনাস কিউ থেকে মিশছে। তখন কি হতো? তখন ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স ইনকামিং ইকুয়াল টু আউটগোয়িং, তখন জিরো হতো। সেরকম তো কোথাও লেখা নেই, কেন হবে? প্লাস কিউ চার্জ থাকলে তার পাশে মাইনাস কিউ চার্জ থাকতেই হবে, এরকম কোথাও লেখা নেই, তুমি কোনো বই দেখিও। তাই জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স কখনো জিরো হয় না। এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো নেক্সট টপিক, কার্লের সিগনিফিকেন্স কি? কার্ল মানে কি? ডাইভারজেন্স মানে কি ডট, আর কার্ল মানে কি? কার্ল অফ এনি ভেক্টর, এনি ভেক্টর। আমাদের কটা ভেক্টর এখানে? আমাদের দুটো ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, আর কোনো কিছু নেই আমাদের পড়াশোনার মধ্যে। তাহলে আমি এনি ভেক্টর এ ধরেছি, এ মে বি ইলেকট্রিক ফিল্ড, এ মে বি ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এবার দেখো, আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ইএম থিওরির টিচার নই, কারণ অ্যাকচুয়ালি তো আমি তো ফিজিক্সের লোক নই। আমার যেটুকু পড়াই, আমি কিন্তু ইলেকট্রনিক্সের লোক, কিন্তু আমি যেটুকু পড়াই ওই হাই সেকেন্ডারি বেস করে পড়াই। আচ্ছা, কোনো কিছু বুঝতে না পারলে বলবে। আচ্ছা, এবার দেখো বেসিক নলেজটা আছে। আচ্ছা, এবার ব্যাপারটা কি, কোনো কিছুর কার্ল মানে কি? তোমাদের কি মাথায় আসছে? কার্ল কথার মানে কি? CURL, স্যার বানানটা কি? রোটেশন, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন, রোটেশন। আমরা বলি কি কার্লি হেয়ার। কার্লি হেয়ার মানে কি? অনেকের থাকবে বিদেশে যারা থাকে তাদের কার্লি হেয়ার হয়, তার মানেটা কি? যদি রোটেশন, হ্যাঁ কোকড়ানো চুল, যদি রোটেশন থাকে তাহলে কি হবে? কার্ল হবে। যদি রোটেশন না থাকে
তাহলে কি হবে? কার্ল হবে না। এবার তুমি আমাকে উত্তর দেবে, আমি কিছু বলবো না। তুমি এই সেন্স গুলো দিয়ে কি কি মনে হচ্ছে? যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, যদি এন থাকে এস থাকে, তাহলে কি হবে? এন থেকে গিয়ে এসে গিয়ে শেষ হবে ফ্লাক্স গুলো। The flux always starts from S and ends with S. Sorry, starts from with N and ends with S. তাহলে কি মনে হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড রোটেট করছে কি করছে না? কার্ল হবে কি হবে না? সেটা আগে বলো। হ্যাঁ স্যার হবে। তাহলে তাহলে কি লিখবো? কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড, কার্ল অফ H is equal to J. স্যার আমার এখানে আচ্ছা একটা কোয়েশ্চেন আছে স্যার, আমরা এখানে এইচ কেন ইউজ করি, বি কেন ইউজ করি না? আচ্ছা, কি ইউজ করি না? বিটা কেন ইউজ করি না? কোথাও এইচ ইউজ করা হ্যাঁ আছে, কোথাও করতেই পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে কোনো কোনো অসুবিধা নেই। দেখো ইলেকট্রিক ফিল্ডে একটা ইকুয়েশন কি, বি ইকুয়াল টু এপসাইলন ইন্টু ই, আর ম্যাগনেটিক ফিল্ডে কি ইকুয়েশন? সেম ইকুয়েশন, বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। এবার তুমি আমাকে বলো, আমি বলবো না, তুমি বলবে। তুমি আমাকে বলো বি মানে কি? হোয়াট ডু ইউ বি? বি 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 মানে কি? স্যার ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স ডেনসিটি, ডেন্সিটি। ডেনসিটি। এইচ মানে কি? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। হাউ টু ক্যালকুলেট ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি? কোনো একটা পয়েন্টে ইউনিট পজিটিভ পোল বসিয়ে দেখবো কতটা অ্যাট্রাকটিভ বা কতটা রিপালসিভ ফোর্স, তাকে বলা হয় ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড, সিম্পলি স্যার ম্যাগনেটিক এখানে ফিল্ড। যে আমি ইউনিট পজিটিভ ফিল্ডটা রাখছি, তো আমরা তো এখনই বললাম যে ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, তাহলে আমি কোথা থেকে রাখছি স্যার হ্যাঁ, এটা? কোথা থেকে এটা থিওরিটিক্যালি এক্সিস্ট করে, প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না তো। এটার রাস্তা আছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বসিয়ে দেখতে হবে, আমরা করবো ক্যালকুলেশন, মানে তোমাদের হয়তো এই স্যার করাবেন। প্র্যাকটিক্যালি কখনোই ইউনিট মনোপল এক্সিস্ট করে না, আমি জাস্ট থিওরিটিকে এস্টাবলিশ করছি। প্র্যাকটিক্যালি করতে গেলে কি হবে? কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বসিয়ে দেখো, ম্যাগনেটিক ফিল্ড দুভাবে হয়। এইখানে তোমার ভুল একটা আছে, মানে ভুল কিছু নয়, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, ম্যাগনেটিক, তুমি কথাটা ঠিক বলেছো। দেখো ম্যাগনেটিক ফিল্ড দুভাবে প্রডিউস করা যায়। কিভাবে প্রডিউস করা যায়? একটা তো তুমি স্ট্রং ম্যাগনেট নিয়ে আসলে, নিয়ে ম্যাগনেটিক ফিল্ড করে দেখিয়ে দিলে, এই যে স্যার ম্যাগনেট নিয়ে এসেছি দোকান থেকে কিনে, এটা হয়। আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে কারেন্ট ফ্লো করালে ম্যাগনেটিক ফিল্ড হয়। তাহলে তুমি যখন ইউনিট এন পোল রাখতে পারবে না, তাহলে ইউনিট কারেন্ট ফ্লো, মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে এমন কোনো কন্ডাক্টর রাখবে, তাহলেই হবে কাজটা। তাহলেও তো হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড দুভাবে প্রডিউস করা যায়। শুধুমাত্র কোনো ম্যাগনেট বা চুম্বক নিয়ে আসলেই যে ম্যাগনেটিক ফিল্ড হবে এরকম কোনো মানে নেই। তুমি যদি কোনো কন্ডাক্টর দিয়ে কারেন্ট যায়, এই যে কন্ডাক্টর দিয়ে বাড়িতে কারেন্ট যাচ্ছে, সবসময় ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। বলো তো নচ ফিল্টারের কাজ কি? নচ ফিল্টার কি জানো না? জানোই না ঘটনা? না স্যার জানি এর না। নাম শুনেছো তুমি? ও তাহলে তো আর বলে না লাভ স্যার নেই। শুনি। ব্যান্ড রিজেক্ট ফিল্টারের নাম শুনেছো? ব্যান্ড রিজেক্ট ফিল্টার, হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, ব্যান্ড রিজেক্ট হ্যাঁ ফিল্টার। স্যার। ওই ব্যান্ড রিজেক্ট ফিল্টারের খুব ন্যারো ব্যান্ড রিজেক্ট ফিল্টারকে বলা হয় হচ্ছে নচ ফিল্টার। সাপ্লাই রিজেকশনের জন্য কাজে লাগে। আচ্ছা যাই হোক, অপারেশন কথা হয়ে যাচ্ছে। তাহলে বি, বি কি? বি হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। মিউ কি? মিউ হচ্ছে পারমিয়াবিলিটি। এইচ কি? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ই কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ডি কি? ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি। একদম সেম ইকুয়েশন। তাহলে দেখো কার্ল অফ এইচ, আচ্ছা তুমি যদি কার্ল অফ বি লেখো, কারো যদি অসুবিধা হয় কার্ল অফ বি লিখতে চাইছে, তাহলে এদিকে মিউ জিরো গুণ করে দাও, তাহলে মিউ জিরো গুণ করে দিলেই হয়ে গেল, তাহলে আর কোনো অসুবিধা নেই। তাহলে কার্ল অফ বি, তাহলে আমি কি বললাম? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কার্ল হবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের, বলো তো ইলেকট্রিক ফিল্ডের কি কার্ল হবে? না স্যার। না স্যার। তাহলে কত লিখবো? কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 0। কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ স্যার 0। ইলেকট্রিক ফিল্ডটা রোটেট কেন করাতে পারে না? কারণ প্লাস কিউ চার্জ থাকলে মাইনাস কিউ চার্জ থাকতেই হবে, এরকম কোনো ঘটনা নেই যে প্লাস কিউ চার্জ থেকে ফ্লাক্সটা বেরিয়ে মাইনাস কিউতে ঢুকতে হবে, এরকম কোনো রুল নেই। সিঙ্গেল ইলেকট্রিক চার্জ এক্সিস্ট করে, একটা ইলেকট্রন এক্সিস্ট করে। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কি হয়, এন পোল শুধু একা এক্সিস্ট করে না। দেখো এটা তো এক্সপেরিমেন্ট বেসড, ডাইপোলের ফ্যাক্টর চলে আসছে, মানে তাহলে তোমাকে ওয়েবার থিওরি ঘাটতে হবে। ওয়েবার কেন এটা বলেছে যে এন থাকলে এস থাকতেই হবে। 1 মিনিট, আবার কে করছে এটা? হুম, কথাটা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি?
বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো দুটো জিনিস আমাদের জানতে হবে। স্যার, হ্যালো হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ বলো। স্যার বলছি প্লাস কিউ এর যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটার মধ্যে যদি আরেকটা ইউনিট নেগেটিভ চার্জ রেখে দিই তাহলেও কি স্যার কাল থাকবে না? ইউনিট নেগেটিভ চার্জ রেখে দিলে হবে না, তাহলে অ্যাট্রাকশন করে জিরো হয়ে যাবে চার্জ। ইউনিট নেগেটিভ চার্জ তুমি বসিয়ে এরম ভাবে রাখতে পারবে না। কথাটা বুঝেছো আমি কি বললাম? হ্যাঁ স্যার। ও তাহলে তো হবে না, তো ওরকম কি করে হবে? ওটা ম্যাগনেটের ক্ষেত্রেই হয়। এক মিনিট, হ্যাঁ কি হচ্ছে বুঝতে পারছি না, আসলে মাঝখানে জয়েন করলে প্রবলেম হচ্ছে। এক মিনিট, এক মিনিট। স্যার জিমেলে পাঠিয়ে দেবেন তাহলে অসুবিধা হয় না জয়েন করতে, অটোমেটিক জয়েন হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট দাঁড়াও, হ্যাঁ আমি করে নিচ্ছি। এটাই হচ্ছে কি, খুব বিচ্ছিরি একটা ঘটনা, এই অনলাইন মোডের একটা প্রবলেম। আর কিছুই প্রবলেম নয়, সবই ঠিক ছিল, কিন্তু এই বারবার, তারপরে ইন্টারনেটের একটা ফ্যাক্টর থাকে না সবসময়, তো নেটটাও ডিস্টার্ব করে মাঝে মাঝে, সব জায়গাতেই করে। আচ্ছা, এটা অন্য কথা বলছি, এবার আসল কথায় আসি। আর দুটো জিনিস খুব মারাত্মক ভাইটাল, সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড আর নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড। এই দুটো ইলেকট্রিক ফিল্ড, আমাদের মোট ফিল্ড কটা? একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড, আর কিছু নেই। তাহলে কার কার্ল থাকবে, কার ডাইভারজেন্স কত হবে, এগুলো ক্লিয়ার হয়ে গেছে, এই ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হয়ে গেছে। এবার কি, এবার হচ্ছে গিয়ে কনজারভেটিভ ফিল্ড আর নন কনজারভেটিভ ফিল্ড। আমরা ছোটবেলায়, মন দিয়ে শোনো, আমরা ছোটবেলায় কি পড়েছি ফিজিক্সে? ওয়ার্ক ডান কাকে বলে? ওয়ার্ক ডানের ডেফিনেশন কি? ফিজিক্সের লোকে কি বলবে, যারা ফিজিক্স পড়া তারা কি বলবে? ওয়ার্ক ডান কাকে বলে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাকে বলে ওয়ার্ক ডান। বুঝতে পারলে কি বললাম? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এবার তুমি বলো, আমাদের কি শেখানো হয়েছিল ক্লাস 8-9 অবধি? যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয় তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জিরো। কারণ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হয়? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ধরো ডি। যদি একটা সার্কুলার পাথে, ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলাম, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এলাম, তাহলে ওয়ার্ক ডান কত হবে? এ জিরো। পয়েন্ট থেকে, হ্যাঁ জিরো হবে। এবার তোমাকে যদি এই কথাটা বলি যে তুমি ধরো কলকাতা থেকে কোচবিহার গেলে, কোচবিহার থেকে কলকাতায় ফিরে এলে, তোমার কোনো জার্নি হলো না, ওয়ার্ক ডান হয়নি, তখন তোমার কি মনে হবে? খুব রাগ হবে না যে এত কষ্ট করে গেলাম আবার এলাম, এখন বলছো ওয়ার্ক ডান জিরো? মোটেই ওয়ার্ক ডান জিরো নয়, 100% জিরো নয়। ফিজিক্সের ভাষায় কি বলেছে, ফিজিক্সের বইতে কি বলেছে আমার শুনে কোনো লাভ নেই। আমার কি ওয়ার্ক ডান হয়নি তুমি আমাকে বলো, আমি কলকাতা থেকে কোচবিহার যাবো, কোচবিহার থেকে কলকাতা আসবো, আমার কি ওয়ার্ক ডান হবে না? হ্যাঁ কি না? ফিজিক্সের বইতে যা খুশি লেখা থাক, অবশ্যই ওয়ার্ক ডান হবে, 100% ওয়ার্ক ডান হবে। অ্যাকচুয়ালি এই কথাটার মধ্যে একটা ফ্যালাসি আছে, ফ্যালাসিটা অনেকে বুঝতে পারে না বলে সমস্যাটা হয়। ফ্যালাসিটা কি? ফ্যালাসিটা হচ্ছে গিয়ে এরকম, তুমি ধরো এই ঘর থেকে ওই ঘরে একটা চেয়ার টেনে টেনে নিয়ে গেলে, আবার ওই ঘর থেকে একটা চেয়ার টেনে টেনে এই ঘরে নিয়ে আসলে, ওয়ার্ক ডান হবে না? তাই হয় কোনোদিন? ওয়ার্ক ডান অবশ্যই হবে, কেউ বললেও শুনবো না, যেই যত বড় ফিজিক্সের লোকই আসুক, কারণ আমার তো খাটনি হচ্ছে। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, ফ্রিকশনাল ফিল্ড, তুমি কিসে, তুমি ধরো এই ঘর থেকে টেবিলটাকে টেনে টেনে ওই ঘরে নিয়ে যাচ্ছ, তাহলে তুমি এগেনস্ট ফ্রিকশন কাজ করছো। আবার ওই ঘর থেকে টেবিলটাকে টেনে টেনে এই ঘরে নিয়ে আসছো, তাহলে এগেনস্ট ফ্রিকশন কাজ করছো, কষ্ট হচ্ছে। তাহলে ফ্রিকশনাল ফিল্ড কখনো ওয়ার্ক ডান জিরো হতে পারে না। ওয়ার্ক ডান জিরো কখন হয়? ধরো তুমি একটা বলকে থ্রো করলে, উপরের দিকে থ্রো করলে, তাহলে বলটা উঠলো অনেকখানি, এবার বলটা উপর থেকে নিচে আসছে নিজে নিজেই ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে যাচ্ছে কি, পরিশ্রম করে পাঠাচ্ছি, কিন্তু যখন ফিরছে তখন কি পরিশ্রম হচ্ছে? তুমি কি গিয়ে নিয়ে আসলে নাকি? অটোমেটিক তো চলে এলো। তাহলে একদিকে ওয়ার্ক ডান করলাম, আরেকদিকে রিটার্ন পেয়ে গেলাম, সো টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ওয়ার্ক ডান জিরো হয়, কখনো ফ্রিকশনাল ফিল্ডের ওয়ার্ক ডান জিরো হয় না। ফিজিক্সের বইতে যেটা লেখা থাকে, ফোর্স ইকুয়াল টু ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ইফ ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু জিরো দেন ফোর্স ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জিরো। কোথায়? কনজারভেটিভ ফিল্ডে।
নন কনজারভেটিভ ফিল্ডে নয়, এই কথাটা বলা থাকে না। তাহলে তুমি ফ্রিকশনাল ফিল্ডের এগেনস্টে কাজ করলে, ফ্রিকশনাল ফিল্ড হচ্ছে গিয়ে কখনো ওয়ার্ক ডান জিরো নয়, কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ড সেখানে কিন্তু ওয়ার্ক ডান জিরো, কারণ বলটা আমি একবার থ্রো করছি পরিশ্রম করে, আরেকবার পরিশ্রম করতে হচ্ছে না, আরেকবার বলটা ওই পজিশন থেকে নিজে নিজেই চলে আসছে, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হোক, যার জন্য হোক, যেভাবে হোক চলে আসছে। তাহলে কি একবার কষ্ট করলাম আরেকবার করলাম না, তাহলে রেজাল্টেন্ট কি হলো? জিরো হলো। বলো এটা কি বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। স্যার আরেকবার একটু আচ্ছা, হ্যাঁ বলো বলো। স্যার ওই ওই কি বলেন কনজারভেটিভ, ওটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, দু ধরনের ফিল্ড হয়, কনজারভেটিভ ফিল্ড, নন কনজারভেটিভ ফিল্ড। যে ফিল্ডে ওয়ার্ক ডান করলে ওয়ার্ক ডান কখনো জিরো হয় না, সেটা হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। আর যে ফিল্ডে ওয়ার্ক ডান জিরো হয়, নন কনজারভেটিভ ফিল্ড। এটা তুমি একটু পরেই ভুলে যাবে কোনটা কনজারভেটিভ কোনটা নন কনজারভেটিভ। আমি তাই জন্য উদাহরণ দিয়ে বলছি। ফ্রিকশনাল ফিল্ড হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান কখনো জিরো হয় না। কারণ কি, আমাকে কষ্ট করে এ ঘর থেকে এ ঘরে এলাম, আবার এ ঘর থেকে ও ঘরে গেলাম, তাহলে তো দুবারই আমার কষ্ট হলো, তাহলে ওয়ার্ক ডান জিরো হলো কোত্থেকে? সে ডিসপ্লেসমেন্ট জিরো হোক আর যা খুশি তাই হোক। কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ডে কি হয়? গ্র্যাভিটেশনাল ফিল্ডে কিন্তু ওয়ার্ক ডানটা জিরো হয়। কেন জিরো হয়? তুমি একবার বল থ্রো করছো, আরেকবার বলটা নিজে নিজেই চলে আসছে, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হলো? জিরো হলো। কারণ একবার কষ্ট করলে আরেকবার তো কষ্ট করোনি। বোঝা গেল উদাহরণটা? ইয়েস স্যার। কোনটা বলো তো? দেখো, এখান থেকে তুমি একটা বল থ্রো করলে, এই বল থ্রো করলে, বলটা গেল উপরে, তাহলে এখানে তুমি পরিশ্রম করলে, আর বলটা যখন এখান থেকে ফিরে আসছে, তখন কি তুমি পরিশ্রম করছো? ইয়েস অর নো? তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? জিরো হবে। কিন্তু যদি ফ্রিকশনাল ফিল্ডে হয়, ধরো এই ঘর থেকে একটা টেবিল, এটা একটা টেবিল, ধরো এটা একটা টেবিল, একটা টেবিলকে তুমি যদি এ ঘর থেকে ও ঘরে নিয়ে যাও, তাহলে কি হবে? তাহলে ওয়ার্ক ডান করলে, আবার টেবিলটাকে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলে, তাহলেও ওয়ার্ক ডান করলে। তাহলে ফ্রিকশনাল ফিল্ড কি কখনো ওয়ার্ক ডান জিরো হতে পারে? সেটা আগে বলো। আচ্ছা, তাহলে এবার যদি আমরা তাহলে এবার যদি আমরা আচ্ছা, তাহলে এবার যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে করি, দেখো, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে করি। হুম, হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম। না, কেন? কেন জিরো হবে? কোনোভাবেই জিরো হবে না। ওয়ার্ক ডান মানে কি? তোমার তো এনার্জি লস হচ্ছে। ওয়ার্ক ডান মানে হচ্ছে এনার্জি। তোমার কি এনার্জি লাগছে না? দুবার এনার্জি লাগছে না? একবার কি এনার্জি গেইন করছো নাকি তুমি? একবার কি এনার্জি, দুবারই তো এনার্জি লাগলো। তুমি আমাকে বলো, ডিসপ্লেসমেন্ট জিরো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান এর ডেফিনেশন, তাহলে তো কেউ কোনোদিন কোনো কাজই করবে না। সবাই কলকাতা থেকে কোচবিহার যাবে, কোচবিহার থেকে ফিরে আসবে, একবার পজিটিভ একবার নেগেটিভ, অ্যান্সার জিরো, তাহলে তো ওয়ার্ক ডানের ভ্যালুই থাকবে না। তাহলে কি তুমি বলতে পারবে এসে যে আমার পরিশ্রম হলো, আমি গেলাম এলাম? তাহলে তো লোকে তো বলতো যে না রে, যেতে পারবো না, অত দূর পরিশ্রম করে যাবো না। তাহলে তো সবাই করবে, তাহলে একবার যাবি একবার আসবি, ওয়ার্ক ডান জিরো। ফিজিক্সের বইতে কি লিখেছে জানার দরকার নেই, তুমি নিজে সেন্স দিয়ে বলো, ওয়ার্ক ডান কি জিরো হতে পারে? তুমি বলো, ইয়েস অর নো? হ্যাঁ, লিখুক না। তাহলে তো এটা কোনো অ্যাকচুয়ালি লিখেছে, কেন লিখেছে? লিখেছে কথাটা ট্রু ফর গ্র্যাভিটেশনাল ফিল্ড, ফ্রিকশনাল ফিল্ডের জন্য নয়। গ্র্যাভিটেশনাল ফিল্ডে কি হচ্ছে, একবার বল থ্রো করছি, ওয়ার্ক ডান করছি, আর বলটা যখন উপর থেকে নিচে আসছে কোনো ওয়ার্ক ডান ছাড়াই চলে এলো, এক্ষেত্রে জিরো। কেন জিরো? একবার পরিশ্রম করলাম, ওয়ার্ক ডান করলাম, একবার করলাম না, ফল পেয়ে গেলাম, মানে বলটা চলে এলো, তাহলে ওয়ার্ক ডান জিরো হচ্ছে। কথাটা ক্লিয়ার হয়েছে? দুটোই তো ক্লোজ পাথ, দুটোই তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এলো। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডে ওয়ার্ক ডান জিরো, কিন্তু 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 এই ফিল্ডে কিন্তু জিরো নয়। ক্লিয়ার হয়েছে? বক্তব্যটা ক্লিয়ার হয়েছে? এবার তুমি আমাকে বলো, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ওয়ার্ক ডান কত হয়? ফোর্স ইন্টু ডিস্টেন্স।
আর ম্যাগনেটিক ফিল্ডে কত হয়? বি ডট ডিএল ইন্টিগ্রাল, ক্লোজড ইন্টিগ্রাল, হ্যালো লাইন স্যার। ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল। হ্যাঁ বলো। স্যার বলছি হ্যাঁ একটা বলো। কোশ্চেন ছিল, বলছি হ্যাঁ স্যার করো। একটা যদি স্যার গোল পাত্রে যদি স্যার একটা গুলিকে স্যার এরকম করে ছুড়ে দিই, ওটা তো স্যার ঘুরে গিয়ে সেই একই পয়েন্টে আসলো, তাহলে কি স্যার ওয়ার্ক ডান জিরো? কিন্তু ওটাকে তুমি ফিকশনাল ফোর্সে মানে ফিল্ডে কাজ করছে। হ্যাঁ, ফ্রিকশনাল হলেই জিরো হবে না। ফ্রিকশনাল ফিল্ডে ওয়ার্ক ডান কি কিন্তু করে স্যার জিরো হবে? তুমি আমাকে ওটা বলো। তো তোমার এরকম স্যার পাত্রের মধ্যে ছুড়ে দিলাম, ওটা তো গোল করে ঘুরে গিয়ে আবার সে একই পয়েন্টে চলে আসলো। না 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 না। তাতে কি তোমার তো টোটাল ওয়ার্ক ডান হলো? ছুটতে গিয়ে তো কষ্ট হয়েছে, হ্যাঁ কি না? তোমার তো ছুটতে গিয়ে হ্যাঁ। কষ্ট হয়েছে কি, ব্যাস তাহলে তো ওয়ার্ক ডান আছে। তুমি কি ফাউ কিছু পেয়েছো? যে কিছু মানে ওয়ার্ক ডান মানে কিছু মানে কষ্ট করলে না কিছু পেয়ে গেলে, এরকম কি কিছু হয়েছে? তুমি আমাকে বলো। উম, না স্যার, কিন্তু স্যার তাহলে গ্র্যাভিটেশনাল পুলটাও তো তাই স্যার, আমি যখন না 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 বলটাকে উপরে না ছুটছি না তখনও তো একটা। না না, তুমি ভুল করছো। গ্র্যাভিটেশনাল ফিল্ডে তুমি তো বলটাকে থ্রো করছো, কষ্ট করছো। হ্যাঁ বলটা হ্যাঁ গেল হ্যাঁ একটা উপরে, এবার হ্যাঁ। উপরের পয়েন্ট থেকে কি কষ্ট করে নিচে ফিরিয়ে এনেছো? না স্যার, কে ফিরিয়েছে? ওটা স্যার গ্র্যাভিটেশনাল ফোর্সই তাহলে তুমি তো ফিরিয়েছে। ভরোনি, তাহলে তুমি কি করলে? তুমি তো একবার ডিসপ্লেসমেন্ট কষ্ট করে দিলে, আরেকবার ডিসপ্লেসমেন্ট তো ফাউ পেয়ে গেলে, তাহলে টোটাল কত হবে? জিরো হবে না? কিন্তু স্যার এখানে তো তাই হচ্ছে, আমি তো গুলিটাকে ছুড়ে যাচ্ছি, ওটা পাত্রের শেপের জন্য ওটা আবার মানে ঘুরে চলে আসছে। আমার তো স্যার একবারই খাটনি করতে হচ্ছে, মানে ওকে না না রিটার্ন না না করতে না হচ্ছে না 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 আমাকে। না। ওইটাকে তুমি ওইরকম ভাবে তুমি এক পয়েন্টে দেখছো, তুমি ওটাকে ব্রেক করে দাও। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এলো, দুটোর জন্যই তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো। এমন নয় এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে আর বি পয়েন্ট থেকে এ পয়েন্টে কেউ এমনি এমনি ফিরিয়ে এনেছে। কথাটা বুঝতে পারলে? বি পয়েন্ট থেকে এ পয়েন্ট তুমি খুব আস্তে যদি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবেই না তো। আর বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসবে কোত্থেকে? এখানে তো রিফ্লেকশনের কেস হয়ে যাচ্ছে। কথাটা হুম। বুঝেছো? আচ্ছা শোনো, আমাদের মূল আচ্ছা আচ্ছা। মূল জায়গা থেকে চলে যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডে কত হয়? ই ডট ডিএল ক্যালকুলেট করলে কত হয়? কেউ জানে? ই ডট ডিএল ক্যালকুলেট করলে কত হয়? আচ্ছা লেন্থ কি? লেন্থ স্কেলার না ভেক্টর? এটা একটা সমস্যা। আর ই ডট ডিএল ক্যালকুলেট করলে কত হবে? ই ডট ডিএল কত হয়? হ্যাঁ, ই ডট ডিএল অ্যান্সার হচ্ছে গিয়ে, ই ডট ডিএল এর অ্যান্সার হচ্ছে গিয়ে জিরো। আর বি ডট ডিএল এর অ্যান্সার হচ্ছে গিয়ে মিউ জিরো ইন পাই। এটাই হচ্ছে অ্যাম্পিয়ারস ল। তাহলে ই ডট ডিএলটা কিসের মতো? দেখো ওয়ার্ক ডান জিরো হচ্ছে, ওয়ার্ক ডান। আচ্ছা লেন্থ কিন্তু ভেক্টর, লেন্থ কিন্তু এটা এটা ইলেকট্রিক ফিল্ড আর বিটা ম্যাগনেটিক ফিল্ড দুটোই স্ট্যাটিক, ডাইনামিক ফিল্ডের কথা বলিনি, দুটোই স্ট্যাটিক ফিল্ড। তাহলে ই ডট ডিএল জিরো হচ্ছে মানে এটা কিসের মতো কাজ করছে? এটা হচ্ছে ফ্রিকশনাল ফিল্ড। আর এটা কিসের মতো কাজ করছে? সরি সরি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, সরি। আর বি ডট ডিএলটা কি? বি ডট ডিএলটা হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফিল্ড, যেখানে ওয়ার্ক ডান জিরো স্যার হচ্ছে। জিরো কি করে হচ্ছে স্যার? হ্যাঁ, এটা তোমাদের স্যার পড়াবেন, ওটা ক্যালকুলেট করাই যায় 2 মিনিটে ক্যালকুলেশন। প্রথম পার্টটা হচ্ছে স্যারের পার্ট, স্যার বলে দিয়েছেন যে প্রথম পার্টটা আমি নেব। এবার আমি প্রথম পার্টটা পড়াতাম না, এবার দুম করে যদি আমি এখন ট্রান্সমিশন লাইনটা বলতে শুরু করি, উনিও বলেছেন যে তুমি একটুখানি জাস্ট মানে এই বেসিক গুলো, মানে আমি তো ডিটেলে পড়াচ্ছি না। আমি যেমন ইউনিভার্সিটিতে পড়াই, ওখানেও গেস্ট টিচার হিসেবে আছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স এমএসসি পড়াই প্রায় 7 বছর ধরে। ওখানেও যেমন এম থিওরি এবার দিয়েছে, তো ওদের যেমন পুরো এম থিওরি পড়াচ্ছি, তাহলে ওদের প্রথম থেকে পড়াচ্ছি। এখানে তো স্যার তোমাদের পড়াবেন, তো সেই জন্য আমি আর বলছি না, ক্যালকুলেশন আছে। এইটাই হচ্ছে গিয়ে, তাহলে ই ডট ডিএল সবসময় জিরো হয়। আচ্ছা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, লেন্থ কি? লেন্থ কি স্কেলার না ভেক্টর? এটা নিয়ে একটা সমস্যা আছে, অনেকেও দেখেছি উল্টো পাল্টা বলে। ট্রান্সমিশন, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। লেন্থ কিন্তু এবার যদি কেউ তোমাকে বলে একটা স্কেল দিতে, স্কেলের কোনো ডাইরেকশন, একটা স্কেলের লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, 5 মিটার, লেন্থের স্কেলের কোনো ডাইরেকশন হয় নাকি? ওটা না 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 না, সেটা সেটা সারফেস হয়ে যাচ্ছে। তুমি গন্ডগোল করে ফেলছো, সেটা সারফেস হয়ে যাচ্ছে। আমি কি বলছি, লেন্থ কখনো
লেন্থ কিন্তু স্কেলার। তোমার সেন্স ফিজিক্সের বইতে যা খুশি লেখা থাক, তোমার কি মনে হয় লেন্থের ডাইরেকশন কেন হবে? হবে না তো। লেন্থ কিন্তু স্কেলার, কিন্তু সেই লেন্থ দিয়ে যখন কারেন্ট, কিছু কিছু ক্ষেত্রে আমরা লেন্থকে ভেক্টর ধরে নিই। যেমন ধরো কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কন্ডাক্টরের লেন্থ হচ্ছে এল, যখন এল একা ছিল তখন কিন্তু স্কেলার, যখনই কারেন্ট যাচ্ছে তখন কিন্তু আবার ভেক্টর হয়ে গেল। খুব সাবধান, লেন্থ নিজে নিজে স্কেলার, কিন্তু যখন তুমি কোনো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ই ডট ডিএল করছো তখন কিন্তু লেন্থকে ভেক্টর ধরবো। তাহলে লেন্থের কিন্তু কোনো ঠিক নেই, এই কথাটা বলে দিলাম। তুমি যদি ক্লাস 9-10 এর বই দেখো, লেন্থকে স্কেলার লেখা আছে একদম শিওর। যে কোনো স্ট্যান্ডার্ড বই দেখো, এনসিইআরটি যে কোনো বই দেখো, লেন্থ কিন্তু স্কেলার লিখে রেখে দিয়েছে। আবার যখন ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করেছে তখন কিন্তু লেন্থকে আবার ভেক্টর ধরে দিয়েছে। কাজে এই ভুলটা যেন না হয়। তাহলে ইলেকট্রিক ফিল্ডে ওয়ার্ক ডান সব সময়ের জন্য জিরো, ম্যাগনেটিক ফিল্ডে ওয়ার্ক ডান জিরো নয়। তাহলে কতগুলো কথা শিখলাম, কার ডাইভারজেন্স জিরো, কার কার্ল, কোন ফিল্ডের কার্ল কত, কোন ফিল্ডের ওয়ার্ক ডান কত, এগুলো আমরা সব শিখে গেছি। এইবার তুমি আমাকে বলো যে একটা অদ্ভুত ঘটনা, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন। সায়েন্টিস্ট জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েলের ইকুয়েশন। ম্যাক্সওয়েলের কটা ইকুয়েশন আছে? না গো, আমি না প্রুফটা তো স্যার করাবেন গো। বি ডট ডিএলটা জিরো হলো, বি ডট ডিএলটা জিরো হলো না, এই প্রুফগুলো স্যার ক্লাসে তোমাদের করাবেন, ঠিক আছে? তোমরা একটু ওয়েট করো, স্যার ক্লাসে করিয়ে দেবেন সমস্ত। আমি তোমাকে জাস্ট ঘটনাগুলো বলে যাচ্ছি, কনসেপ্টগুলো দিয়ে যাচ্ছি, ক্যালকুলেশন গুলো উনি নিশ্চয়ই ক্লাসে করাবেন। উনি এখন একটু ব্যস্ত আছেন বলে আমাকে এটা দিয়ে দিয়েছেন। তো উনি ফ্রি হয়ে গেলে উনি বলে দিয়েছেন যে তুমি এই পার্টটা করাও, আমি ওই পার্টটা করাবো, ঠিক আছে? যদি ওনার একান্ত টাইম না হয় তখন আমি বলে দেবো। আচ্ছা, এইবার দেখো এটা কি হলো। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছি শোনো, সেটা হচ্ছে গিয়ে এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, ম্যাক্সওয়েলের ইকুয়েশন, সবাই নাম শুনেছো ম্যাক্সওয়েলের, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের নাম শুনেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ম্যাক্সওয়েলের কটা ইকুয়েশন? ম্যাক্সওয়েলের কটা? চারটে ইকুয়েশন। কি কি চারটে ইকুয়েশন? না না, সেটা আমি বলছি। তাহলে ডাইভারজেন্স অফ বি ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু রো বাই এপসাইলন জিরো। আচ্ছা, কার্লটা লিখি, কার্ল অফ ই ইজ ইকুয়াল টু, কার্ল অফ ই জিরো হওয়ার কথা, আমি এতক্ষণ কি পড়ালাম? ইলেকট্রিক ফিল্ডের কার্ল নেই। তাহলে ইলেকট্রিক ফিল্ডের কার্ল নেই ঠিকই, কিন্তু দেখবে এরকম লেখা আছে মাইনাস ডেল বি ডেল টি। আর ইলেকট্রিক ফিল্ড, আর সিমিলারলি আরেকটা ইকুয়েশন আছে ম্যাগনেটিক ফিল্ডের কার্ল অফ এইচ ইকুয়াল টু জে প্লাস ডেল ডি ডেল টি। তাহলে তোমাকে কি শিখিয়েছিলাম? ইলেকট্রিক ফিল্ডের কখনো কার্ল হতে পারে না, কিন্তু দেখো ডান দিকে লেখা আছে ডেল বি ডেল টি। যদি ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট হয়, যদি ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট হয় তাহলে ডেল বি ডেল টি কত হবে? জিরো হবে। তাহলে কার্ল অফ ই কত? জিরো। অ্যাকচুয়ালি স্টেডি ফিল্ডের ক্ষেত্রে, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড মানে কি? স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে, তুমি ধরো একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্টটা ফ্লো করছে কিন্তু কারেন্টটা কনস্ট্যান্ট, একটা ডিসি ব্যাটারি অ্যাপ্লাই করেছো, তাহলে কি হবে? তাহলে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট হবে। কিন্তু যদি তুমি একটা কন্ডাক্টরের অ্যাক্রসে এসি অ্যাপ্লাই করো, চেঞ্জিং কারেন্ট অ্যাপ্লাই করো, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কন্টিনিউয়াসলি পাল্টাবে, তাহলে সেটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে। তাহলে কার্ল অফ ই ইজ ইকুয়াল টু জিরো, এটা সত্যি কখন? তখনই সত্যি যখন স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু সত্যি নয়। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? প্রত্যেকে বুঝতে পেরেছো? স্যার ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে সত্যি নয় কেন? কারণ তুমি যদি একটা, হ্যাঁ আসলে জিরো থেকে ডিবি বাই ডিটি হয়নি, এটাকে বলা হয় ফ্যারাডের ইকুয়েশন। ফ্যারাডের ইকুয়েশন, ফ্যারাডের সূত্র, মাইকেল ফ্যারাডের সূত্র, বোঝা গেছে? মাইকেল ফ্যারাডে একটা এক্সপেরিমেন্ট, আসলে অনেক গল্প, আমি কতটা একসঙ্গে বলবো বুঝতে পারছি না। মাইকেল ফ্যারাডে একটা এক্সপেরিমেন্ট করেছিল, ওনার বয়স ছিল 18 বছর বয়সে। এক্সপেরিমেন্টটা অদ্ভুত এক্সপেরিমেন্ট করেছিল। ওর মাথায় এসেছিল একটা কথা, সেই কথাটা কি শোনো। কথাটা হচ্ছে, যদি কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ড হয়, ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হয়? দুভাবে তৈরি হয়, আমি বলেছি। একটা হচ্ছে তোমার কি, ম্যাগনেট রাখলে তৈরি হয়, আর একটা কি কারেন্ট গেলে তৈরি হয়।
তাহলে কারেন্ট গেলে যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো কন্ডাক্টর রাখি তাহলে কারেন্ট যাওয়া উচিত। এইটা ওর মাথায় এসছে। কার মাথায় এসছে? আমার মাথায় আসেনি। এসছে কার মাথায়? এসছে হচ্ছে গিয়ে মাইকেল ফ্যারাডের মাথায়। বোঝা গেছে? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ, কি মাথায় এসছে? না না, ব্যাপারটা শোনো। মাইকেল ফ্যারাডের মাথায় একটা কোশ্চেন এসছে। কোশ্চেনটা কি? যদি একটা কন্ডাক্টর দিয়ে কারেন্ট যায়, এই কন্ডাক্টর দিয়ে কারেন্ট যায়, তাহলে কি হয়? এরকম গোল গোল ম্যাগনেটিক ফিল্ড হয়, এরকম ম্যাগনেটিক ফিল্ড হয়। তাহলে ও কি করেছে? ও উল্টো কাজ করেছে। ও কি করেছে? একটা ম্যাগনেট নিয়েছে, এরকম স্ট্রং ম্যাগনেট নিয়েছে। এদিকটা এন, ওদিকটা এস, আবার এদিকটা এস, এদিকটা এন। তাহলে এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড হয়েছে। এর মধ্যে একটা কন্ডাক্টর রেখে দিয়েছে। এবার দেখছে কারেন্ট হয় কি হয় না, কারেন্ট কি হবে না হবে না, কারেন্ট পাবো কি পাবো না। কারেন্ট গেলে যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টর রাখলে কারেন্ট পাওয়া উচিত। দেখছে আর কারেন্ট হচ্ছে না। অনেক এক্সপেরিমেন্ট করে স্যার মাইকেল ফ্যারাডে বুঝতে পেরেছিলেন যে এভাবে কোনোদিন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টর রাখলে জীবনেও কারেন্ট যাবে না। কি করতে হবে? এই ম্যাগনেটিক ফিল্ডটাকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড করতে হবে, তবেই একমাত্র কারেন্ট যাবে। এটা কি বোঝা গেল না বোঝা গেল না? এই ঘটনাটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটাও স্যার পড়াবেন, মানে সৌরিশ স্যার পড়াবেন। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি আসি। আমি এখন ম্যাগনেটিক ইন্ডাকশনের কথা বললে সব উল্টোপাল্টা হয়ে যাবে। আচ্ছা, এবার ঘটনাটা কি? ম্যাক্সওয়েলের ব্যাপার। ম্যাক্সওয়েলের ব্যাপার। তাহলে ম্যাক্সওয়েলের কটা ইকুয়েশন? চারটে ইকুয়েশন। কি কি ইকুয়েশন? ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু জিরো, ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু, এগুলো সব ভেক্টর, ইজ ইকুয়াল টু রো বাই এপসাইলন জিরো, কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড ডেল বি ডেল টি মাইনাস ডেল বি ডেল টি। দেখো, যদি স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড হয়, মানে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হচ্ছে না, তাহলে কত হবে? ডেল বি ডেল টি জিরো হবে। তাহলে কার্ল অফ ই জিরো আছে। কিন্তু যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু কার্ল অফ ই জিরো নয়। তাহলে এটা কিসের ল? ফ্যারাডের ল। এখন প্রশ্নটা হচ্ছে, আর লাস্টের লাইনটা কি? কার্ল অফ এইচ, কার্ল অফ এইচ ছিল কত? জে। ছিল কত? জে। কার্ল অফ এইচ, ম্যাগনেটিক ফিল্ডের তো কার্ল হয়। অ্যান্সারটা কত? জে। ম্যাক্সওয়েল কি করলো? এটা কারেকশন করলো, জে প্লাস ডেল ই ডেল টি। এই কারেকশনটা ম্যাক্সওয়েল করলো। দিয়ে এই চারটে ইকুয়েশনের নাম হলো ম্যাক্সওয়েল ইকুয়েশন। ঠিক বলেছি না ভুল বলেছি? যারা জানে ম্যাক্সওয়েল ইকুয়েশন, এই চারটেকে ম্যাক্সওয়েলের ইকুয়েশন বলে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এবার দ্বিতীয় প্রশ্ন, যেটা আমার মাথায় এসেছিল, যে ম্যাক্সওয়েল তো অদ্ভুত লোক। ডাইভারজেন্স অফ বি জিরো, এটা কার ইকুয়েশন? এটা গাউসের ইকুয়েশন ম্যাগনেটিক ফিল্ডে। ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু রো বাই এপসাইলন জিরো, এটা কার ইকুয়েশন? গাউসের ইকুয়েশন। কোথায়? ইলেকট্রিক ফিল্ডে। কার্ল অফ ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, এটা কার ইকুয়েশন? এটা অ্যাম্পিয়ারের ইকুয়েশন। আচ্ছা, কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু জে, এটা কার ইকুয়েশন? কার্ল অফ এইচ ইকুয়াল টু জে, এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ারের ইকুয়েশন। তাহলে আগেরটা মাইকেল ফ্যারাডে, এটা অ্যাম্পিয়ার, সরি। তাহলে ডেল ডট বি জিরো, এটা হচ্ছে গাউসের ইকুয়েশন ইন ম্যাগনেটোস্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড। ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু জিরো, রো বাই এপসাইলন জিরো, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ডে গাউসের ইকুয়েশন। কার্ল অফ ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, ফ্যারাডের ইকুয়েশন। কার্ল অফ এইচ ইকুয়াল টু জে, এটা হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ারের ইকুয়েশন। তাহলে ম্যাক্সওয়েল কি করলো? ম্যাক্সওয়েল একটা ছোট্ট কারেকশন করেছে লাস্ট লাইনে। কারেকশন করে কি করেছে? সমস্ত ইকুয়েশন গুলো নিজের নাম দিয়ে চালিয়ে দিয়েছে। এরকম কি মনে হচ্ছে না যে ওর নামে চারটে ইকুয়েশন হয়ে গেল ওই করে? এই কোশ্চেনটা অনেকের মধ্যে আসে, যে ম্যাক্সওয়েল করলো কিছুই না, সব লোকের থেকে ইকুয়েশন গুলো টুকে দিয়ে নিজের নাম করে দিল। এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি? কেউ কি জানে? হ্যাঁ, ইকুয়েশন অফ কন্টিনিউ করেছে তো, তাহলে ইকুয়েশন প্রথম তিনটে ইকুয়েশন ঢুকিয়েছে কেন? ওগুলো তো অন্যদের ল। একটা ফ্যারাডে, দুটো গাউসের, ওগুলো নিয়েছে কেন? তুমি যে কোনো স্ট্যান্ডার্ড বই খোলো।
ম্যাগনেটিক ফিল্ডকে কনসিডার করতে হলো মানে বুঝলাম না। ও তো লাস্ট লাইনে কারেকশন করেছে, ও তো অ্যাম্পিয়ার লয়ের কারেকশন করেছে। এই তিনটে লয়ের কি কারেকশন করেছে? প্রথম তিনটে লয়ের কারেকশন করেছে, ইয়েস অর নো? তাহলে কি করে ইনক্লুড করলো নিজের লয়ের মধ্যে? এ তো ইনক্লুড করা উচিত না, তাহলে লাস্টটা করতে পারতো। কিন্তু তুমি যদি কোনো স্ট্যান্ডার্ড একটা অথেন্টিক বই দেখো, তাহলে চারটে ইকুয়েশনের নাম দিয়ে একটা বক্স করে রেখেছে, লিখে দিয়েছে ম্যাক্সওয়েল ইকুয়েশন। দেখো যে কোনো বই দেখো, শুধু লাস্টেরটাকে ম্যাক্সওয়েল ইকুয়েশন বলা হয় না, চারটাকেই ম্যাক্সওয়েল ইকুয়েশন বলা হয়। তো এটা তো একটা অন্যায়। এ কি, তিনজনে তিনটে ইকুয়েশন নিয়ে নিজের নাম দিয়ে চালিয়ে দিল, এর অ্যান্সার কি? স্যার ম্যাক্সওয়েল কি স্যার এই চারটা ইকুয়েশন নিয়ে মানে স্যার ইলেকট্রোম্যাগনেটিকের পরে মেইন যে ইকুয়েশনটা সেটা মানে বার তাহলে করেছিল, তুমি সে কারণে তুমি বোধহয় তুমি বলো না, না তুমি একটা কথা বলো, তুমি কি তাহলে এরকম করবে? তুমি কি তাহলে এরকম, তুমি একটা নিজে ইকুয়েশন লিখলে, আর তুমি নিউটনের সূত্রটাকে নিয়ে নিলে, নিয়ে আইনস্টাইনের ইকুয়েশনটাকে নিয়ে নিলে, ওহমের ইকুয়েশনটাকে নিয়ে নিজের নাম দিয়ে চালিয়ে দেবে চারটে নিয়ে, বলে এই দেখ আমি একটা বিরাট বড় ফিল্ড তৈরি করেছি, ফিজিক্সে বই লিখেছি, সব ইকুয়েশন আমার। এরকম করা যায়? তুমি বলো, এ উচিত করা? কোথায় 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 না না কি ইলেকট্রিক, তার মানে কি গাউস কিছু জানে না নাকি? তুমি কি বলছো? অ্যাম্পিয়ার ভুল করেছে, সে লাস্ট লাইনে তো সলিউশন করেছে, তাহলে ওর ইকুয়েশন তো শুধু লাস্টের ইকুয়েশনটা হবে, চারটে কেন হলো? সেই কোশ্চেনই তো করছি। এইবার তুমি শোনো আমার কথা, এই কোশ্চেন অনেকের মধ্যে আসে, কোনো অ্যান্সার নেই এটার, এটার অ্যান্সার আছে। অ্যান্সারটা কি শোনো, ম্যাক্সওয়েল যদি না থাকতো, ম্যাক্সওয়েলের জন্ম কবে হয়েছে জানো? 1400 সালে, গুগল সার্চ করে নিও। ম্যাক্সওয়েল একজন বিশাল বড় সায়েন্টিস্ট, ও যদি না থাকতো না, তাহলে এই গাউস বলো, কুলম বলো, এরা কিছুই করতে পারতো না, অ্যাম্পিয়ার বলো, কিছুই করতে পারতো না। ম্যাক্সওয়েল এমন কিছু কথা বলে গেছে, যার জন্য এই চারটে ইকুয়েশন, যদিও প্রথম তিনটে অন্য ফ্যারাডের ইকুয়েশন, ফ্যারাডে বলতে পারে না কি আমার ইকুয়েশন তুমি নিয়েছো কেন, তুমি নিজের ইকুয়েশন নিজে কারেকশন করো। ফ্যারাডের ইকুয়েশন তো কারেকশন করেনি। কিন্তু এই ম্যাক্সওয়েল হচ্ছে হেড, এই সবার হেড। কেন হেড হয়ে গেল, হঠাৎ করে কি করে হেড হয়ে গেল সেটা বলছি। আমরা এটা এই প্রসঙ্গে এই তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক্সে নেই ডাইরেক্টলি, ন্যানো সায়েন্সে হয়তো আছে। অ্যাকচুয়ালি ঘটনাটা অন্য ঘটেছে। ম্যাক্সওয়েল ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের তো কনসেপ্ট দিয়েছে, সে তো কোনো সন্দেহই নেই। তবুও চারটে ইকুয়েশন ওর নেওয়া উচিত হয়নি, কিন্তু নিয়েছে। কেন নিয়েছে শোনো। প্রথম কথা, ও এই কাজটা করেইনি, কাজটা করেছে 1800 সালের পরে যারা বই লিখেছে তারা করেছে, ও এসব করেনি। দ্বিতীয় কথা, ম্যাক্সওয়েল একটা ভয়ঙ্কর কথা বলে গেছে, সেটা হচ্ছে যদি কোনো পার্টিকেল অ্যাক্সিলারেশনে মুভ করে তখন সে রেডিয়েট করে, যদি কোনো পার্টিকেল অ্যাক্সিলারেশনে মুভ করে তখন সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েট করে। এই ভয়ঙ্কর কথাটা বলে গেছে ম্যাক্সওয়েল। এই কথাটা যদি না বলে যেত, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা কেউ জানতেই পারতো না, এই গাউসও কিছু করতে পারতো না, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন লিখতে পারতো না, ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন লিখতে পারতো না, আর ফ্যারাডেও কিছু করতে পারতো না। প্রথম কথা, আমরা দেখব এরপরে যে রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল অফ রাদারফোর্ড, সেই রাদারফোর্ডের অ্যাটমিক মডেলকে কে কারেকশন করেছিল ফিজিক্সে? নিলস বোর, আরেকজন সায়েন্টিস্ট করেছে। কেন জানো? এই ম্যাক্সওয়েল একটা এমন কথা বলে গেছে যার জন্য করতে পেরেছে। কি কথা বলে গেছে? যদি কোনো পার্টিকেল অ্যাক্সিলারেশনে মুভ করে তাহলে কি হবে, সে এনার্জি রেডিয়েট করবে। ধরো ইলেকট্রন, ইলেকট্রন ঘুরছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরছে, তাহলে ইলেকট্রন যদি ঘোরে তাহলে কি হবে, এক সময় এনার্জি ইলেকট্রনের শেষ হয়ে যাবে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে মিশে যাবে। কে বলে গেছে কথাটা? কথাটা বলে গেছে সায়েন্টিস্ট জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ও কি বলে গেছে? ও বলে গেছে যদি কোনো পার্টিকেল, ইলেকট্রন হতে পারে, কোনো চার্জ পার্টিকেল, যদি এরকম ভাবে ঘুরতে থাকে, অ্যাক্সিলারেশন, তুমি বলবে অ্যাক্সিলারেশন কেন হলো? সেম ভেলোসিটিতে ঘুরছে। ভেলোসিটি মানে ম্যাগনিটিউড না, ভেলোসিটি মানে ডাইরেকশন। যখনই গোল হয়ে ঘুরছো যখনই তুমি ইউ আর রোটেটিং ইন এ সার্কুলার পাথ, ইউ আর চেঞ্জিং ইউর ডাইরেকশন কন্টিনিউয়াসলি। যখন তুমি কোনো সার্কুলার পাথে ঘুরছো তার মানে কি তোমার ডাইরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ভেলোসিটির ম্যাগনিটিউড হয়তো চেঞ্জ হচ্ছে না, ডাইরেকশন ম্যাগনিটিউড দুটো, ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তার মানে কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে অ্যাক্সিলারেশন হচ্ছে।
তার মানেই কি হবে, এনার্জি রেডিয়েট করবে, মানে এনার্জি কমতে শুরু করবে। স্বাভাবিক, আমরা যদি মাঠের চারদিকে গোল হয়ে ঘুরি, কিছুক্ষণ পর বসে পড়বো, কেন? এনার্জি আর থাকবে না। হ্যাঁ, আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করবো না, আমাদের এমনি এনার্জি কমে যাবে। তো পার্টিকেল, চার্জ পার্টিকেল যদি ঘুরে, তো চার্জ পার্টিকেল ঘুরলে কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করবে। এই মারাত্মক কথাটাও বলে গেছিল। এটাই হচ্ছে অ্যান্টিনার কনসেপ্ট। যদি কোনো ওয়্যার দিয়ে কারেন্ট যায়, মানে ইলেকট্রন যায়, হঠাৎ করে তুমি মানে ওয়্যারটাকে বাঁকিয়ে দিলে, মানে বেন্ড করে দিলে, তাহলে কি হবে, ইলেকট্রনের ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, তার মানে অ্যাক্সিলারেশন হবে। আর অ্যাক্সিলারেশন হলে কি হবে, এনার্জি রেডিয়েট করবে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, মানে ফিল্ড। এই কনসেপ্টটা দিয়েছিল হচ্ছে গিয়ে ম্যাক্সওয়েল। সেই জন্য ম্যাক্সওয়েলের ইকুয়েশনের মধ্যে এই সবাইকে ধরা আছে। বেসিক ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েশনের কনসেপ্টটা দিয়েছিল ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল নিয়ে চারটি ইকুয়েশন টোকেনি, ম্যাক্সওয়েল তখন মরে গেছে। ম্যাক্সওয়েল 1400 সালের। ম্যাক্সওয়েল নিজে জানেও না যে ওর নামে চারটি ইকুয়েশন আছে। ও তো মারা গেছে বহুদিন আগে, ও কি করে জানবে? ওর 200 বছর পরে গাউস এসছে, কুলম্ব এসছে, অ্যাম্পিয়ার এসছে, এর নাম কি জানি মাইকেল ফ্যারাডে এসছে। তো ও কি করে জানবে? ও তো বহুদিন আগে মরে গেছে, ও জানে না এইসব হয়েছে। কিন্তু যে কোনো সায়েন্টিস্টের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশন, মানছি ডেল ডট বি ইকুয়াল টু জিরো, ডেল ডট ই ইকুয়াল টু রো বাই এপসাইলন জিরো, কিংবা ডেল ক্রস ই, এগুলো হচ্ছে ফ্যারাডের অবদান কিংবা গাউসের অবদান। কিন্তু এই অবদান থাকতো না যদি না ম্যাক্সওয়েল থাকতো। কথাটা কি বোঝা গেল না বোঝা গেল না? Yes. বুঝলাম স্যার। হ্যাঁ, এই কারণে ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশন। ম্যাক্সওয়েলের আগে ছিল সমসাময়িক লোক ছিল হচ্ছে অ্যাম্পিয়ার, একমাত্র অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করেনি। বেসিক্যালি অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে তোমার কারেন্টের ব্যাপার নিয়ে কাজ করেছিল। আর ম্যাক্সওয়েল কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কাজটা করেছিল। এবার ও কিন্তু এই অ্যাম্পিয়ারের লটাকে কারেকশন করে দিয়ে গেছিল। আর পরে তিনজন তিনটে ইকুয়েশন লিখেছে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কিভাবে হয়, এবং ও যদি না থাকতো, ম্যাক্সওয়েল যদি না থাকতো, তাহলে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলও কারেকশন করতে পারতো না নিলস বোর। নিলস বোরের যে অবদান, যে তোমার অ্যাটমিক মডেল, যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, তার চারদিকে ইলেকট্রন ঘুরে, এই যে গল্পগুলো আমরা অ্যাকচুয়ালি কি হয় সিলেবাস পড়ি, তো ব্যাকের হিস্ট্রিটা কেউ পাত্তাই দেয় না, কিন্তু হিস্ট্রিটা পড়লে তোমার ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। এই যে পুরো ব্যাপারটাকে, পুরো জিনিসটার কনসেপ্টটাই কিন্তু ধরে রেখেছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল যদি না থাকতো, তাহলে এই সমস্ত ইকুয়েশন কিচ্ছু থাকতো না। সেই জন্য ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশন। ম্যাক্সওয়েল কখনো টোকেনি, ম্যাক্সওয়েল তো মরে গেছে কবে, কি করে জানবে ও? আমরা যারা বইয়ের অথার, আমাদের সময়তে যারা বই লিখেছেন, তারা অথাররা কি করেছে, এই চারটে ইকুয়েশনকে একটা জায়গায় করে রেখেছে, ম্যাক্সওয়েল ইকুয়েশন হয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের কি কি লাগবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ম্যাক্সওয়েল? হ্যালো স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার আপনি বললেন যে একটা পার্টিকেল যদি সার্কুলারি মোশন করে হ্যাঁ তাহলে স্যার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্যার রেডিয়েট করে। হ্যাঁ স্যার বলেছি। তাহলে ইলেকট্রনও তো স্যার এনার্জি রেডিয়েট করে, তাহলে তো স্যার গিয়ে নিউক্লিয়াসে গিয়ে তো পড়ে না? কোথা থেকে করে না, আমি বুঝতে পারলাম না। স্যার ইলেকট্রনও তো সার্কুলারিটি মোশন করে, তাহলে তো ও তো তাহলে স্যার হ্যাঁ হ্যাঁ, নিউক্লিয়াসে গিয়ে বসতো, না ওটা পড়ে তুমি না কেন ঠিকই স্যার? বলেছো। আর কি বলবো গো, জানার তো কোনো শেষ নেই। ব্যাপারটা কি শোনো, সেটাই নিলস বোর কালেকশন করেছিল। এই যদি নিউক্লিয়াস হয়, এই চারদিকে ম্যাক্সওয়েল বলে গেছে যদি ইলেকট্রন ঘুরে, তাহলে এখান থেকে কি করবে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করবে। তাহলে ঘুরতে পারবে না, কিছুক্ষণ পর এনার্জি রেডিয়েট করতে 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 কি হবে, এনার্জি শেষ হয়ে যাবে এবং ইলেকট্রন এসে এক সময় নিউক্লিয়াসের উপর পড়ে যাবে। মানে এরকম ভাবে ঘুরতে 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 নিউক্লিয়াস পড়ে যাবে। তাহলে তাহলে অ্যাটম বলে কিছু থাকবে না। নিলস বোর বলে গেছে যে ম্যাক্সওয়েল যেটা বলে গেছে সেটা ঠিক, কিন্তু একটু ভুল আছে। ইলেকট্রন যে কোনো, দেখো ম্যাক্সওয়েল বলে গেছে ইলেকট্রন যদি মানে কোনো চার্জ পার্টিকেল যদি ঘোরে তাহলে এনার্জি রেডিয়েট করবে, আর কিছু বলেনি। রাদারফোর্ড বলে গেছে ইলেকট্রন গোল গোল করে ঘুরছে। নিলস বোর তাহলে কি বলেছে, যদি গোল গোল করে ঘোরে তাহলে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েশন করবে, তাহলে তো এখানে এসে পড়ে যাওয়ার কথা। তাহলে 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 রাদারফোর্ড ভুল বলেছে। নিলস বোর বলেছে কিছু কিছু কক্ষপথ আছে, অরবিট আছে, সেই অরবিটে ঘুরলে, যেখানে যে সমস্ত অরবিটে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম এনএইচ বাই 2 পাই এর সমান হয়,
সেই পার্টিকুলার সার্কুলার অরবিটে ঘুরলে কখনো এনার্জি রেডিয়েট করবে না, যেটা হচ্ছে নিলস বোরের কারেকশন। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, ওই জন্যই স্যার কোনো অনেক দেখো, ইন্টারমিডিয়েট এই স্টেপে গল্প থাকতে করতে পারে গেলে না। তো সারাদিন আমার গল্প করেই। আমি বললাম ম্যাক্সওয়েল বলে গেছে কোনো চার্জ পার্টিকেল যদি অ্যাক্সিলারেশনে মুভ করে মানে কি, ও কিন্তু গোল গোল বলেনি, ও বলেছে অ্যাক্সিলারেশনে মুভ করলেই হলো। এইভাবে একটা ঘুরছে মানে কি, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এখানে এসছে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এখানে এসছে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। অ্যাক্সিলারেশনে মুভ করলেই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করবে। দেখো ফর এক্সাম্পল, ম্যাক্সওয়েল ঠিক বলেছে কিনা, ধরো এই একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে, এই তার হঠাৎ করে তারটাকে রেখে দিয়েছে, তাহলে কি হয়েছে এই জায়গায়? হ্যাঁ, ক্লোজ লুপ তো হবে, কারেন্ট তো ক্লোজ লুপ ছাড়া যায়ই না, এই আবার কি? তো এবার না, যেটা হোক, সে আমি ওই নিয়ে কথা বলছি না, ও তো ওয়ার্ক ডান জিরো, সে হোক গিয়ে, আমি ওটা নিয়ে ওয়ার্ক ডান নিয়ে কেউ কথা বলেনি। এটা আবার আরেকটা বক্তব্য। যদি দেখো এই যে ইলেকট্রন, তাহলে এখানে কি হচ্ছে, ইলেকট্রন বেন্ড হচ্ছে, তাহলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার মানে অ্যাক্সিলারেশন হচ্ছে, তাহলে এখান থেকে অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক, এই পয়েন্ট থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করতেই হবে। এটাই তো অ্যান্টিনা। তুমি একটা তারকে নিয়ে বাকিয়ে দাও, ওটাই অ্যান্টিনা, 100% হতেই হবে। বোঝা গেল? তুমি সবকিছুকে একসাথে গুলিয়ে দেবে না। ওয়ার্ক ডানের কথা বলেছি, ইলেকট্রিক ফিল্ডে ওয়ার্ক ডান জিরো, হ্যাঁ জিরো, ব্যাস শেষ হয়ে গেছে। এখানে ওয়ার্ক ডান জিরো কি জিরো না, এটা আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের বিষয়টা হচ্ছে রেডিয়েশন নিয়ে। তাহলে ম্যাক্সওয়েল এই কথা বলে চলে গেছে। এইবার কি হয়েছে মাঝখান থেকে, রাদারফোর্ড কি বলেছে? রাদারফোর্ড বলেছে যে নিউক্লিয়াস এর চারদিকে ইলেকট্রন ঘুরছে। এবার নিলস বোর এসছে, নিলস বোর কি বলে গেছে, যে রাদারফোর্ড যে এই কথাটা বলে চলে গেল, তাহলে তো এরকম ভাবে যদি গোল গোল করে ঘুরে, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে, কারণ ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে তো এরকম ভাবে কিছুক্ষণ পরে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি শেষ হয়ে যাবে এবং নিউক্লিয়াসে মিশে যাবে, তাহলে অ্যাটম এক্সিস্টই করবে না। তখন নিলস বোর কারেকশনটা করেছে, বলেছে না, ইলেকট্রন এরকম ভাবে ঘোরে না, ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে, কয়েকটা নির্দিষ্ট সার্কুলার অরবিটে, যে অরবিটে ইলেকট্রনের মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু NH/2π এর ইকুয়াল হয়, শুধুমাত্র সেই অরবিটেই ঘুরতে পারবে। সেই অরবিটে ঘুরলে, ও প্রমাণ করে দিয়েছে, নিলস বোর প্রমাণ করে দিয়েছে, সেই অরবিটে ঘুরলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েশন হবে না। দেখো সেটা তো ফিজিক্সের লোক প্রমাণ করতে পারবে, আমরা তো ইলেকট্রনিক্সের লোক, সে প্রমাণ করতে পারবো না, আমি বেসিকটা জানি। বোঝা গেল কি বললাম? স্যার বাট আমার একটা ডাউট আছে আচ্ছা বেশ, বলো, চেষ্টা স্যার। করি। নিলস বোর যেটা বলেছে যে এই মানে এই জায়গাতে ঘুরলে ওর রেডিয়েট করবে না, হ্যাঁ, ম্যাক্সওয়েলটা ঠিক বলে কথা, দিয়েছে যে এক্সিলারেশন করলেই ওর মানে এনার্জি রেডিয়েট করবে। ঠিক বাট কথা। নিলস বোর যেটা স্টেটমেন্টে দিয়েছে যে এটা সার্কুলার অরবিট, হুম হুম সার্কুলার হুম অরবিটে তো অ্যাক্সিলারেশন হওয়ার উচিত, বিকজ ডাইরেকশন চেঞ্জ হতে ভেলোসিটি বাই টাইম মানে ওটাই আছে না হুম, হ্যাঁ, অ্যাক্সিলারেশন। তো এক্সপ্লেনেশন, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তো যখন হ্যাঁ, অ্যাক্সিলারেশন হচ্ছে, তো নিলস হুম, বোর তো মানে ম্যাক্সওয়েল কে ডাইরেক্ট বলছে যে না তুমি ভুল বলছো, এখানে হ্যাঁ অ্যাক্সিলারেশন হ্যাঁ, হচ্ছে বাট বলেছে তো, এখানে। হ্যাঁ বলেছে তো, ঠিক ঠিক, তুমি ঠিক বলেছো, হ্যাঁ বলেছে তো। ম্যাক্সওয়েলের বক্তব্যটা সব জায়গায় ঠিক হয়নি তো, 100%। তুমি একদম ঠিক কথা বলেছো। দেখো নিলস বোরের থিওরি তো আমরা খুব ডিটেলে পড়ি না, কারণ আমরা ফিজিক্স নিয়ে তো অনার্স এমএসসি করিনি। তো অ্যাকচুয়ালি কি, নিলস বোর ঠিকই বলেছে, তুমি যে কথা বলছো, তোমার নাম কি বলো ভাই? সুরজ প্রসাদ স্যার। হুম হুম হুম, তুমি একদম অ্যাবসলিউটলি কারেক্ট কথা বলেছো। নিলস বোর এই কথাটা বলেছে যে ম্যাক্সওয়েল যে বলে গেছে এনার্জি রেডিয়েট করবে, তাহলে তো এটা কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে, তাহলে তো এমন কয়েকটা সার্কুলার অরবিট আছে যেখানে ম্যাক্সওয়েলের ইকুয়েশন ঠিক নয়। হ্যাঁ, একদম ঠিক নয়, ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা জেনারেলি কারেক্ট, কিন্তু নিলস বোর যে এক্সপ্লেনেশন দিয়েছে অ্যাটমিক রিজিয়নের ক্ষেত্রে, অ্যাটমিক লেভেলের ক্ষেত্রে, এই পার্টিকুলার অরবিটগুলোর ক্ষেত্রে অবশ্যই কারণ এনার্জি যদি রেডিয়েটই করতো, তাহলে তো ইলেকট্রন এসে নিউক্লিয়াসের সাথে এক হয়ে যেত, সেটা তো হয়নি তো, তার মানে তো এনার্জি রেডিয়েট করছে না। বুঝতে পেরেছি।
হ্যাঁ 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 হ্যাঁ। ওটা তো ক্যালকুলেশন আছে, দেখো ক্যালকুলেশন তো আমি জানি না, ক্যালকুলেশন তো ফিজিক্সের লোকেরা বলতে পারবে। আমি জাস্ট কথাটা বললাম যে ম্যাক্সওয়েলের কন্ট্রিবিউশন, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বিশাল লোক, ও ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে ওই ওই শেষ কথা। ও চারটে ইকুয়েশনকে এক করেনি, করেছে কারা? যারা অথার বই লিখেছে, বা হয়তো ফিজিক্সের যে যারা স্যার আমেরিকা থেকে স্ট্যান্ডার্ড হয় তারা। হ্যাঁ বলো। স্যার আমি মানে অনেক আগে পড়েছিলাম, এখন তো মনে নেই, বাট এটা জিনিস হ্যাঁ পড়েছিলাম যে কিছু কিছু অরবিটে মানে একটা সায়েন্টিস্ট বলে গেছে যে কিছু কিছু অরবিটে ওই হ্যাঁ ইলেকট্রনটা যেখানে হ্যাঁ। নিলস বোর বলছে ওই ইলেকট্রনটা এনার্জি গেইনও করে, যখন যত রেডিয়েট করে তত গেইনও করে। এটা কেউ সায়েন্টিস্টটা বলে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, এটা আমি এক্স্যাক্টলি আমার ঠিক খেয়াল পড়ছে না এটা কোথায় এই কনটেক্সট। নিলস বোরের কথা ভুল আছে, নিলস বোরের কথা ভুল আছে, জানো তো? নিলস বোরও ভুল বলেছে। সেটা কারেকশন কে করেছে জানো? হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। হ্যাঁ হ্যাঁ হাইজেনবার্গ স্যার। আছে, হ্যাঁ হ্যাঁ হাইজেনবার্গ আছে। ও কি করেছিল একবার, একটা দারুণ মজার কাজ করেছিল, আমি গল্প করে বলছি, এর সাথে কোনো সম্পর্ক নেই। হাইজেনবার্গ গাড়ি করে বেরিয়েছে, তো ও জানতো কি যে এই রিজিয়ন দিয়ে যদি এত স্পিডে যায় তাহলে পুলিশে ধরবে, হয়তো কোনো স্পিড লিমিট আছে, তো স্পিড লিমিট হয়তো 40 কিলোমিটার, তো ও গাড়িটা চালিয়ে যাচ্ছে 70-80 কিলোমিটার। তো তখন পুলিশ ধরেছে, পুলিশ ওকে বলেছে যে এখানে তোমার ফাইন হবে। ও বলছে আমি জানি না কত ভেলোসিটি আছে, কি করে জানবো? বলছে জানি না মানে, এই তো 70 কিলোমিটারের গাড়ি আছে, জানি না মানে। বলছে আমি তো পজিশন এখানে আছে, পজিশন আর মোমেন্টাম ভেলোসিটি জানতে পারি না, পজিশন মোমেন্টাম একসঙ্গে কি করে জানবো? এ বলাই যায় না, অসম্ভব। তো পুলিশ তো ফিজিক্স জানে না, পুলিশ বলছে না এইখানে আপনি 80 কিলোমিটারের গাড়ি চালাচ্ছেন, আপনাকে ফাইন করবো, জেলে দেবো। ও বলছে আপনি ভুল বলছেন, আমি এই পজিশনে আছি, পাহাড়ে আছি, এই পজিশনে দাঁড়িয়ে আছি, এটা আমি জানি। তাহলে মোমেন্টাম মানে কি? মাস ইন্টু ভেলোসিটি। ভেলোসিটি আমি বলতেই পারি না, অসম্ভব। এটাই ছিল ওর থিওরি, এটা মজা করে ও করেছিল। এই নিলস বোরের থিওরি অনুযায়ী ইলেকট্রনের পজিশন আর মোমেন্টাম তুমি মেজার করে দেবে, মেজার করতেই পারো না। এটা ছিল নিলস বোরের ড্রব্যাক। দেখো এগুলো তো ফিজিক্সের ব্যাপার, তো হ্যাঁ স্যার। আমাদের তো হ্যাঁ এ তো কোনো শেষ নেই ফিজিক্সের। আমার একজন চেনাশোনা আছে, সে আনফরচুনেটলি একটা প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, মানে হয়তো মানে কোনো কারণে ব্যাড লাক, তার অনার্স এমএসসি তে নাম্বারটা কম আছে, সেজন্য সে চাকরি পায়নি ভালো, মানে হয়তো স্কুলের মাস্টার বা কলেজের মাস্টার হতে পারেনি। তার নাম সুমন বিশ্বাস, সে দুর্গাপুরে একটা প্রাইমারি স্কুলে আছে। যাই হোক, তো ও বিরাট ফিজিক্স জানে, তো ওর থেকে এগুলো মাঝে মাঝে আমি ফোন করে করে শুনি। ও হয়তো কোনো কারণে অনার্স এমএসসি রেজাল্টটা খারাপ, অনেক স্টুডেন্ট থাকে রেজাল্টটা খারাপ আছে কিন্তু সে পড়াশোনায় খুব ভালো আছে। তো ও তাই ফিজিক্সের টিচার, যখনই আমার ফিজিক্সে কখনো ডাউট হয় ওকে ফোন করি, তো ওই গল্পগুলো আমাকে বলেছে যে এই হচ্ছে ঘটনা। আরো অনেক ঘটনা আছে, এখন শোনার সময় নেই। এখন ইলেকট্রনিক্সের 16খানা সাবজেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক্স একটা ফিজিক্সের সাবজেক্ট, এরপরে দেখো অ্যানালগ আছে, ডিজিটাল আছে, ন্যানো ইলেকট্রনিক্স আছে, কি নেই? ডিজিটাল কমিউনিকেশন, অ্যানালগ কমিউনিকেশন, মাইক্রো প্রসেসর, এতগুলো সাবজেক্ট পড়াবো নাকি এটার পেছনে টাইম দেবো? তাতে পাগল হয়ে যাবো। কোনটা? ম্যাথামেটিক্স আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স না করলে কখনো গেট পাওয়া যায় না, খুব মুশকিল। গেট ক্র্যাক করতে গেলে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ম্যান্ডেটারি, নাহলে খুব চাপ গেট পাস করা। ইলেকট্রোম্যাগনেটিক্স থেকে গেটের অ্যান্সারই করা যায় না, এত কঠিন অঙ্ক দেয়, মানে বেকার হয়ে যায় পুরো পড়াটা। মানে তুমি পুরো ইলেকট্রোম্যাগনেটিক্স পড়লে খুব মন দিয়ে কনসেপচুয়ালি পড়লে, পড়ে এমন একটা কঠিন অঙ্ক দেবে তখন কিন্তু নিজেরই ফার্স্টেশন চলে আসবে। ওই জন্য আমি আমার স্টুডেন্টদের বলি কখনো ইলেকট্রোম্যাগনেটিক্সের দিকে যাবে না, তার থেকে বেটার ডিজিটালের টাফ প্রবলেম, কাউন্টার রেজিস্টার, টাফ টাফ প্রবলেম আছে সেগুলো সলভ করো, অ্যানালগ সলভ করো, মাইক্রো প্রসেসর তো আসে না, কন্ট্রোল সিস্টেম সলভ করো, প্লাস ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স সলভ করো। তাতে কি হবে? তাতে কিন্তু গেটটা ক্র্যাক করা যাবে। আমাদের তো পড়াশোনার সিস্টেমটাই এরকম, কে পাস করেছে কে ফেল করেছে, এরকমই সিস্টেম আমাদের তো সিস্টেম। তুমি ফেল করলে তুমি খারাপ হয়ে গেলে। সুমনদা ফিজিক্সে হয়তো অনার্সে খারাপ রেজাল্ট করেছে, কিন্তু এর মানে এটা দাঁড়ায় না ও ফিজিক্স জানে না, বিশাল ফিজিক্স জানে, ও অনেক প্রফেসরের থেকে বেশি জানে, কিন্তু দুর্ভাগ্য প্রাইমারি স্কুলে আছে। কি করবে? কিছু করার নেই, এত মার্কেটে চাকরি নেই, কিচ্ছু নেই, হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে বিটেক করে এমটেক করে, তো কি করবে? সফটওয়্যারে অনেকে যাচ্ছে। তো এটা হচ্ছে প্রবলেম, আমাদের এডুকেশনাল সিস্টেমের প্রবলেম। তুমি যে ইলেকট্রোম্যাগনেটিক্স এর পেছনে বেশি সময় দেবে, সময় দিতে গিয়ে কি হবে মাঝখান থেকে তোমার কিন্তু লস হয়ে যাবে, তখন তুমি অন্য সাবজেক্টগুলো পড়তে পারবে না, অন্য সাবজেক্টগুলো না পড়তে পারলে গেট নেট ক্র্যাক করতে পারবে না,
আবার গেট পাস করতে না পারলে এমটেকে চান্স পাবে না, চান্স পেলেও সেটা ভালো হবে না। তখন কি হবে, তখন তুমি আরো বিপদে পড়ে যাবে। মানে কোন দিকে তুমি কি করবে? ইন্টারেস্ট তো সাবজেক্টের, মানে ভালো পড়লে তোমার সবসময় ইন্টারেস্ট বাড়বে, কমবে না। কিন্তু ইন্টারেস্টটাকে বাড়িয়ে নিয়ে চলে গেলে ওদিকে দেখা গেলো তুমি ফেল করে গেলে, তখন তোমার মুশকিল হয়ে যাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা শোনো, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, তোমরা কি অ্যাটেন্ডেন্সটা নিয়েছো গো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে অ্যাটেন্ডেন্সটা পাঠাও। ওকে স্যার। ওকে, তাহলে নেক্সট উইকের সোমবার দিন আমাদের আবার ওই মসফেটটা নিয়ে বসতে হবে, ন্যানো ইলেকট্রনিক্সের মসফেটটার অবস্থা তো আমাদের খুব খারাপ, মসফেটটা পড়াতে হবে। আচ্ছা, আবার হচ্ছে গিয়ে বুধবার বৃহস্পতিবার ক্লাস আছে, তো তারপরের উইকে আবার ওই স্যার আবার এই সপ্তাহে ট্রান্সমিশন লাইন পড়ানোই হলো না, নেক্সট উইক থেকে ট্রান্সমিশন লাইনটা শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা রাখলাম তাহলে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারছো তো? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে 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 ওকে, তাহলে পরের সপ্তাহে মসফেট, সোমবার দিন মসফেট হবে। ওকে রাখলাম তাহলে। হুম, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম।